আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি খুবই ভালো আছি। আজকের ক্লাসে আমরা বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 যেটা হচ্ছে কোষ বিভাজন এই চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। এবং এই চ্যাপ্টারটা আমাদের কাছে অনেক ভালোবাসার একটা অধ্যায়। কারণ যখন ফার্স্ট ইয়ারে আমরা উঠি, আমাদের ইন্টারমিডিয়েট লাইফটা শুরু হয়, তখন আমরা এই কোষ বিভাজন অধ্যায়টা দিয়ে অনেক ক্ষেত্রে শুরু করি। কারণ তুমি যদি সেকেন্ড পেপারের কথা চিন্তা করো, ফার্স্ট অধ্যায়টা টাফ, সেকেন্ড অধ্যায়টাও টাফ, থার্ড অধ্যায়টা থেকে আস্তে আস্তে আমাদের বায়োলজির সাথে একটা বোঝাপড়া ভালো লাগা শুরু করে। আর তুমি যদি ফার্স্ট পেপারের দিকে আসো, তাহলে কোষ ও কোষের গঠন অধ্যায়টা এত বড় যে শেষ হতে চায় না কোনোভাবেই। তো প্রথম অধ্যায় পরে অনেকে ডিপ্রেসড হয়ে যায়, প্রথম অধ্যায় শেষ না করে দ্বিতীয় অধ্যায়টা শুরু করে কোষ বিভাজন। অথবা যারা আগে থেকে চ্যাপ্টারের নামগুলো দেখে ফেলছে, প্রথমে কোষ বিভাজন শুরু করে তারপর হচ্ছে কোষ ও কোষের গঠন দিয়ে শুরু করতে যায় পুরা বইটা। সো আমাদের প্রথম দিকের একটা অধ্যায়, এবং আমরা এই অধ্যায় খুব ভালো পারি এরকম একটা কনফিডেন্স থাকে সবার। সো আমরা হচ্ছে কোষ বিভাজন অধ্যায়টা সম্পর্কে আলোচনা করব। যারা ইতিমধ্যে এই চ্যাপ্টারটা বিগত সময় পড়েছো, আজকের ক্লাসের মাধ্যমে চ্যাপ্টারটা রিভিশন দিয়ে নিতে পারো। আর পরবর্তীতে আমি আশা করি এই ভিডিওটা যেহেতু আমি 26 ব্যাচের জন্য বানাচ্ছি, তো 26 ব্যাচের কোনো শিক্ষার্থী কোষ বিভাজন পড়ে নাই, এটা হওয়ার চান্স খুবই কম। বাট পরবর্তীতে যেসব শিক্ষার্থীরা এই ভিডিওগুলো দেখবে, হয়তো প্রথমবার তুমি ভিডিওটা দেখতে আসছো, মানে এই ক্লাসটা করতে আসছো কোষ বিভাজন, অ্যান্ড কোষ বিভাজনের সবটুকু তুমি আজকের ক্লাসের মধ্যেই শেষ করতে পারবা। সো আমরা আর কথা না বাড়িয়ে অধ্যায়টা শুরু করতে পারি। ফার্স্ট অফ অল এই চ্যাপ্টারের ইম্পর্টেন্সটা একটু বলি। এই চ্যাপ্টারটা বিগত সকল বছর এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট সবসময় গুরুত্বপূর্ণ ছিল। কারণ হলো চ্যাপ্টারটা ইজি, বাট এটা ডাজন্ট ম্যাটার যে চ্যাপ্টারটা থেকে কোয়েশ্চেন আসবে না। চ্যাপ্টার ইজি এবং এই চ্যাপ্টারটা সবসময় শর্ট সিলেবাসে ছিল, দ্যাটস ওয়াই এই চ্যাপ্টার থেকে সবসময় কোয়েশ্চেন আসতো। সো আমরা আশা করা যায় এবছর তোমাদের এইচএসসি পরীক্ষায় বা যে ব্যাচেরই হয়ে থাকো না কেন তুমি, তোমার এইচএসসি পরীক্ষায় কোষ বিভাজন থেকে কিছু না কিছু কোয়েশ্চেন তো আসবেই। সো আমরা অধ্যায়টা স্টার্ট করতে পারি। প্রথম কথা হচ্ছে কোষ বিভাজন মানে কি। কোষ বিভাজনের একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে। সো তোমরা চাইলে কোষ বিভাজনের ডেফিনেশনটা পড়তে পারো, বাট এটা নিজে বানায় বলা যায় যে যে প্রক্রিয়ায় কোষ বিভক্ত হয়, একটা থেকে দুইটা কোষ অথবা চারটা কোষ তৈরি করে, সেটাকে বলা হয় কোষ বিভাজন। সো এটা খুবই কমন জিনিস, এটা কোনো তাৎপর্যপূর্ণ আহামরি কথা না। সো আমরা যখন কোষ বিভাজন করি, ফর এক্সাম্পল এখান থেকে আমি দুইটা সেল বানাইলাম, তাহলে এটাকে আমি বলে থাকি মাতৃকোষ, আর পরের দুইটাকে বলে থাকি অপত্য কোষ। এটার নাম হচ্ছে অপত্য কোষ, ঠিক আছে। অপত্য কোষের ইংলিশ হচ্ছে ডটার সেল, মাতৃকোষ মানে হচ্ছে আমাদের মাদার সেল। ফাইন। তারপরে কথা হলো এখানে আমাদের দুইটা বিজ্ঞানীর নাম দেওয়া আছে, ওয়াল্টার ফ্লেমিং আর নিচে আছে রুডলফ ভিরসাউ। সো বিজ্ঞানী নামগুলা এই চ্যাপ্টারের ক্ষেত্রে অন্তত পড়ার চেষ্টা করবা, কারণ বিগত বছরগুলোতে মায়োসিসের যে বিজ্ঞানীর নামগুলা ওই যে তার 3-4টা লাইন সেখান থেকে কোয়েশ্চেন আসছে। সো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের বিজ্ঞানীর নামগুলো ইম্পর্টেন্ট, তবে কোনো সাল পড়ার দরকার নাই, এরা সাল পড়ার সময় তোমার হাতে থাকবে না। সো সামুদ্রিক স্যালামান্ডারের মধ্যে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন কে? আনসার হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। অথবা ওয়াল্টার ফ্লেমিং প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন কোন জীবের মধ্যে? আনসার হচ্ছে সামুদ্রিক স্যালামান্ডার। যারা ভিডিওটা দেখছো এই মুহূর্তে, একটু কমেন্ট করে বলবা তো যে স্যালামান্ডার আমাদের কোন শ্রেণীর প্রাণী? কোন শ্রেণীর প্রাণী? আমরা তো জানি অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণী, তো কোন শ্রেণীর মধ্যে এটা পড়ে তোমরা একটু কমেন্টে জানাও তো। আচ্ছা, তারপরে কথা হচ্ছে আমাদের কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হতে পারে, এটা বলছে রুডলফ ভিরসাউ। আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে এরপরে দেখো হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড নিয়ে যে কথাটা বলা হয়েছে, হ্যাপ্লয়েড মানে আমরা বুঝাই যে এক সেট ক্রোমোজোম আছে, এক সেট। আর ডিপ্লয়েড বলতে বোঝাই 2 সেট ক্রোমোজোম আছে, তার মানে 2n। ওকে, ফাইন। তারপরে কোষ বিভাজনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যামাইটোসিস, তারপরে মাইটোসিস আর মায়োসিস। তো অনেকে উচ্চারণ করে মিওসিস, এটা কিন্তু মিওসিস না, এটা হবে মায়োসিস। তাহলে মিওসিস জিনিসটা কি? মিওসিস হচ্ছে চোখের পিউপিলের সংকুচন, আর মায়োসিস বলতে বোঝায় হ্রাসমূলক কোষ বিভাজন। ফাইন। তাহলে মাইটোসিস হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন, আর অ্যামাইটোসিস মানে হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। সো আদার যে নামগুলো আছে, আদার্স নামগুলো আমাদের পরীক্ষার জন্য বেশ ভালো ইম্পর্টেন্ট। ওকে, তারপরে যাব
অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, এখান থেকে জীবনে কোনোদিন সিকিউ আসার চান্স 0%, সিকিউ আসবে না বলে দেওয়াই যায়। বাট এখান থেকে জাস্ট একটা পড়তে পারো, যেখানে কোনো ধরনের জটিল বা মাধ্যমিক ফেজ থাকে না। একটা কোষ ছিল, সেই একটা কোষ থেকে বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি হয়ে গেছে, অপত্য কোষ সৃষ্টি হয়েছে। এখানে জাস্ট একটা খাঁজ সৃষ্টি হয়েছে, খাঁজ সৃষ্টির মাধ্যমে কোষের দুইটা পার্ট আলাদা হয়ে গেছে। ওকে ফাইন। এখন আমাদের জানতে হবে যে এরকমভাবে অ্যামাইটোসিস পদ্ধতিতে কার কোষ বিভাজন ঘটে। এক্স্যাক্টলি তুমি যদি আজমল স্যারের বই অনুসারে আনসার দাও, তাহলে আনসার হয় দুইটা, ইস্ট আর অ্যামিবা। তারপরে তুমি যদি একটু এক্সটেন্ড করতে চাও, তাহলে এখানে হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার কথাটাও আসবে। আমরা জানি ব্যাকটেরিয়ার মধ্যে দ্বিভাজন ঘটে, এবং ব্যাকটেরিয়ার দ্বিভাজন প্রক্রিয়াটা, দ্বিভাজন মানে কি একটা থেকে দুইটা হওয়া, এটা কাইন্ড অফ আমাদের এই অ্যামাইটোসিসের মতোই, পুরোটাই অ্যামাইটোসিসের মতো। সো ইস্ট, অ্যামিবা, অ্যামাইটোসিস। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে যে আমাদের আর কোথায় আছে, তখন তুমি আর কোথায় বলতে পারবা, বীজের এন্ডোস্পার্মের মধ্যে এটা পাওয়া যায়, বীজের এন্ডোস্পার্ম। ওকে, এছাড়া ভাই আর কোথায় আছে? এছাড়া তুমি মেরুদণ্ড প্রাণীর ভ্রূণঝিল্লিতে পাবা। তাহলে মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণঝিল্লিতেও অ্যামাইটোসিস হয়, মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণঝিল্লিতে। ওকে ফাইন। তাহলে আমাদের এই হচ্ছে অ্যামাইটোসিস গুলো। অ্যামাইটোসিস প্রক্রিয়া তাৎপর্য কি? প্রথম লাইনে একটা তোমার তাৎপর্য দেওয়া আছে, একজন বিজ্ঞানীর নাম দেওয়া আছে। সো স্ট্রাসবার্জার বলছে অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে আস্তে আস্তে উন্নত জটিল প্রক্রিয়া, নতুন জটিল যে কোষ বিভাজন পদ্ধতি আসছে সেটা ডেভেলপ ঘটছে। আর কোনো এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এই প্রক্রিয়াটি অত্যন্ত ফলপ্রসূ। একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা। আমাদের একদম শুরুতে যখন জাইগোট থাকে, শুক্রাণু এবং ডিম্বাণু এর মিলনের মাধ্যমে তৈরি হয় কোনটা? জাইগোট। সেই জাইগোটের সংখ্যা বৃদ্ধি ঘটে যখন একটা থেকে দুই কোষ বিশিষ্ট হয়, দুই কোষ থেকে চার কোষ বিশিষ্ট হয়, তখন কোষের সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে, এটা আসলে মাইটোসিস কোষ বিভাজন। বাট এটার সাথে এটা যাতে না মিলাও, সেজন্য এখানে আমি আলোচনা করলাম যে এককোষী জীব, মানুষ এককোষী জীব না, যে মানুষের জাইগোটকে এককোষী জীবের কথা সাথে তুলনা করবা। দ্যাট মিনস এককোষী জীব মানে বোঝায় যে জীবের কোষ একটাই থাকে। মানুষের ক্ষেত্রে জাইগোট হচ্ছে একটা স্টেজ, যে এই স্টেজের মধ্যে তার একটা মাত্র কোষ আছে, বাট দিন শেষে দেখা যাবে একটা কোষ ছাড়াও আরও মাল্টিপল কোষ থাকা অবস্থা সম্পন্ন দশা ওটার মধ্যে আছে। কোনো লাইফের জীবনে কোনো এক পর্যায়ে একটা কোষ আছে। সো জাইগোট মানুষের মধ্যে আছে, তারপরেও বিষয়টা এরকম, এটার সাথে তুমি সাদৃশ্যপূর্ণ করতে পারবে না। সো জাইগোটের মধ্যে মাইটোসিস কোষ বিভাজনই ঘটে। তো এটা একটা বিশেষ ধরনের মাইটোসিস, যে মাইটোসিস কোষ বিভাজনে সাইটোকাইনেসিস থাকে না, দ্যাটস ওয়াই ওটাকে বলা হয় ক্লিভেজ। আর এটা হচ্ছে অ্যামাইটোসিস। এটা কার ক্ষেত্রে ঘটে? যারা এককোষী জীব, অর্থাৎ তার কোষ আছেই একটা, এদের সংখ্যা বৃদ্ধিতে, জীবের সংখ্যা বৃদ্ধিতে, নট কোষের সংখ্যা বৃদ্ধি। তাহলে এককোষী জীবের সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখে কোনটা? আনসার হচ্ছে আমাদের অ্যামাইটোসিস। ফাইন। তারপরে কথায় আসি, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। এবং সমীকরণিক কোষ বিভাজনের আরেকটা ইংলিশ টার্ম আছে, সেটা হচ্ছে ইকুয়েশনাল সেল ডিভিশন। এই কোষ বিভাজনে নিউক্লিয়াস বিভাজিত হয় যদি একবার, তাহলে ক্রোমোজোমও বিভাজিত হয় একবার। দ্যাট মিনস সমান গুণ সম্পন্ন হয়ে থাকে, সমানভাবে এটা খণ্ডিত হয়। ঠিক আছে? বলে এখানে আমাদের কি হয়? এখানে আমাদের ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড সেলই তৈরি হয়, ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড সেলই উৎপন্ন হয়। ফাইন। নিউক্লিয়াসের এর বিভাজন প্রথম দেখতে পান কে? বিজ্ঞানী স্লাইখার, এবং নাম দেন ক্যারিওকাইনেসিস। পরে ওয়াল্টার ফ্লেমিং এটাকে মাইটোসিস নামে অভিহিত করেন। আশা করি এই জিনিসটুকু আমরা রিসিভ করতে পারছি। দেন এবার আসো, মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। এটা যদি আসে পরীক্ষায়, খ মার্কের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে। খ মার্কের প্রশ্ন যে মাইটোসিসকে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন বলা হয় কেন? ইকুয়েশনের আনসার কিন্তু এখানে দেয়া আছে, যে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা জানি নিউক্লিয়াস বিভাজিত হয় একবার, ক্রোমোজোম বিভাজিত হয় একবার। প্রত্যেকটা মাতৃকোষ সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমের লম্বালম্বি বিভাজন ঘটে, এবং প্রতিটা অংশ নিকটবর্তী মেরুতে ভ্রমণ করে। ফলে প্রত্যেকটা অংশ থেকে আলাদা আলাদা নতুন দুইটা ক্রোমোজোম সৃষ্টি হয়, এবং সেখান থেকে আমরা বলতে পারি যে নতুন ক্রোমোজোম যেহেতু দুইটা সমান, সুতরাং এদের যে ডিএনএ ক্যারেক্টারিস্টিক্স সেটাও সমান।
ডিএনএ ক্যারেক্টারিস্টিক যদি সমান হয়ে থাকে তাহলে কি সমগুণ সম্পন্ন হয়ে থাকবে না? যেহেতু এটা সমগুণ সম্পন্ন, বাম পাশ ডান পাশ দুইটাই হচ্ছে সেম, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার হয়েছে। সো এটা একটা খ মার্কের কোয়েশ্চেন। নেক্সট আসো, মাইটোসিস কোথায় ঘটে? সব জায়গাতেই মাইটোসিস ঘটে। যেখানে অ্যামাইটোসিস ঘটে আর যেখানে মায়োসিস ঘটে ওইটা শিখবো। এর বাদ বাকি আল্লাহর দুনিয়ার যা কিছু আছে, যত প্রাণী আছে, সবার ক্ষেত্রেই মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে থাকে। সো পরীক্ষায় আসতে পারে জিনিসটা এরকম যে নিচের কোথায় কোষ বিভাজন ঘটে না। তার একটা এক্সাম্পল হচ্ছে কোনো ধরনের রক্তকণিকার মধ্যে আমাদের কোষ বিভাজনগুলো ঘটে না। রক্তকণিকার মধ্যে কোষ বিভাজনগুলো ঘটে না, বরং এটা সরাসরি বোন মেরু থেকে তৈরি হয়ে যায়। এখানে একটা কথা আছে যে রক্তকণিকার ক্ষেত্রে কোষ বিভাজন কেন ঘটে না। মানে ধরো যার বাপে লাখ লাখ কোটি কোটি টাকা আছে, তার কি টিউশন করে টাকা কামানোর দরকার আছে? দরকার নাই তো। রক্তকণিকাগুলা এমনিতেই স্টেম সেল থেকে, বোন মেরু থেকে অনেক অনেক পরিমাণে তৈরি হয়। সো এর কোনো প্রয়োজন নাই যে কোষ বিভাজনের মাধ্যমে আরেকটা নতুন সেল প্রডিউস করার। দ্যাটস ওয়াই রক্তকণিকাগুলোর ক্ষেত্রে কি হয় ভাইয়া, রক্তকণিকাগুলোর ক্ষেত্রে এরা কোনো ধরনের কোষ বিভাজন ঘটায় না। ফাইন। নেক্সট কথা, মানে এটা তো অলরেডি আমি তোমাকে একটা আনসার দিয়ে দিলাম। তারপরে কথায় আসি, রক্তকণিকা শেষ, এবার স্নায়ুকোষ। দেখো মহান আল্লাহর কি কুদরত যে স্নায়ুকোষ, এই কোষের আমরা তো জানি স্নায়ুকোষ মানে হচ্ছে নিউরন। তো নিউরনের মধ্যে আমরা জানি যে সেন্ট্রিওল থাকে না। যদি সেন্ট্রিওল থাকতো তাহলে কোষটা বিভাজিত হইতো। স্নায়ুকোষ যদি বিভাজিত হয়, মানে ধরো রাস্তায় গাড়ি ঘোড়া চললে সেখানে অ্যাক্সিডেন্ট হবে, এটা মোটামুটি বলাই যায়, তাই না? রাস্তায় যদি বন্ধ থাকে তাহলে আর এখানে অ্যাক্সিডেন্ট হবে না, এটাও বলা যায়। যেহেতু সেন্ট্রিওল এখানে নাই, সুতরাং এখানে আমাদের কোনো ধরনের বিভাজন ঘটে না। আর কোনো বিভাজন না ঘটলে সেখানে অনিয়ন্ত্রিত বিভাজন ঘটার সুযোগও আসে না। আর অনিয়ন্ত্রিত কোষ বিভাজন যদি না ঘটে তাহলে টিউমার হবে না। টিউমার যদি না হয় তাহলে ক্যান্সার হবে না। যেহেতু স্নায়ুকোষটা ডিল করে ব্রেনকে নিয়ে, তো এখানে ব্রেন ক্যান্সার হওয়া থেকে বাঁচাচ্ছে কোনটা, যে এখানে স্নায়ুকোষের মধ্যে কোনো ধরনের বিভাজন হচ্ছে না। এই কনসেপ্টটা আমাদের ব্রেন ক্যান্সার থেকে বাঁচাচ্ছে। তাহলে ব্রেন ক্যান্সার ভাই হয় কেমনে? নিউরন যদি এতই ভালো মানুষ হয়ে থাকে যে নিউরনের মধ্যে সেন্ট্রিওল নাই, তাহলে নিউরন কোষ বিভাজন ঘটাবে না, তাহলে ব্রেনের মধ্যে আলটিমেটলি আমাদের ক্যান্সারটা হয় কিভাবে? এটার আনসার হচ্ছে ব্রেনের মধ্যে শুধুমাত্র নিউরন টাইপের সেল যে আছে তা তো না। আমাদের নিউরনের পাশাপাশি নিউরোগ্লিয়া টাইপের সেল আছে, এবং নিউরোগ্লিয়া সম্পর্কে তোমরা পড়বা জুলজির 8ম অধ্যায়ে। এবং নিউরোগ্লিয়া এর 4 ধরনের টাইপ আছে। এই 4 ধরনের টাইপের মধ্যে একটা সেলের নাম হচ্ছে অ্যাস্ট্রোসাইট। সেই অ্যাস্ট্রোসাইটটা আমাদের কি করে থাকে, কোষ বিভাজিত হয়ে থাকে, এবং অ্যাস্ট্রোসাইট কোষ বিভাজনের মাধ্যমেই আলটিমেটলি তৈরি হয় ব্রেন ক্যান্সার। ওকে ফাইন। তাহলে স্নায়ুকোষের কথা বললাম, রক্তকণিকার কথা বললাম, এছাড়া পেশিকোষের কথা আসতে পারে। সো এরা হচ্ছে আমাদের কখনোই কোষ বিভাজন ঘটবে না, কখনোই কোষ বিভাজন ঘটবে না। ওকে ফাইন। নেক্সটে যাব। এখান থেকে আমাদের বলছে, তাহলে আমি বলছিলাম যে আল্লাহর দুনিয়ার সবকিছুই হচ্ছে মাইটোসিস। তাহলে জননাঙ্গ জিজ্ঞেস করলে অনেকে মায়োসিস ভাবা শুরু করে। জননাঙ্গের সাথে কিন্তু মায়োসিসের সম্পর্ক না, সম্পর্কটা কার? মাইটোসিসের সম্পর্ক। ফাইন। নেক্সটে যাব। এখানে আছে আমাদের কি মাইটোসিসের বৈশিষ্ট্যসমূহ। মাইটোসিসের বৈশিষ্ট্য প্রথম কথা হচ্ছে এখানে একটা সেল থেকে দুইটা সেলের উৎপত্তি ঘটে। তাহলে একটা সেল থেকে দুইটা সেল তৈরি হয়। তারপরে ক্রোমোজোম সংখ্যা দুই ক্ষেত্রে সেম থাকে, আয়তন সেম হয়ে থাকে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। আচ্ছা ফাইন। একটা ক্রোমোজোম বিভক্ত হয়ে দুইটা ক্রোমাটিডে পরিণত হয়। সো এই হচ্ছে আমাদের ওভারঅল কথাবার্তা, কথা আই থিঙ্ক সবাই জানে। নেক্সটে যাব কোষচক্র ইন্টারফেস। এই জিনিসটা কিন্তু অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটাতে তুমি ভুল করার চান্সও আছে, এমসিকিউতে এখানে তোমার আটকানোর সুযোগটা আছে। দেখা যায় প্রসেস বা স্টেপগুলো সিকিউর জন্য পড়া হয়তো ওইটা খুব ভালো পারো, কিন্তু এটা এমসিকিউর জন্য যেহেতু এখানে আমাদের পড়াটা একটু কম হয়ে যায় এইচএসসি লাইফে। আবার অ্যাডমিশনে গেলে বা যারা প্রি মেডিকেল বা অ্যাডমিশন কেন্দ্রিক চিন্তাভাবনা করো আমার মতো, তাদের ক্ষেত্রে দেখা যায় যে সিকিউতে মার্ক তুলতে পারো না, কিন্তু এমসিকিউতে মার্কটা বেশ ভালো তোলা পসিবল। আমি দেখা যেত যখন এনডিসিতে ছিলাম, আমার ম্যাক্সিমাম ধরো 25-এর মধ্যে 22, 23, 24, 25 এরকম পাইতাম, কিন্তু সিকিউতে আমার মার্ক তুলতে কষ্ট হয়ে যেত। তো এটা ডিপেন্ড করে তুমি একাডেমিক স্টাইলে পড়তেছো নাকি অ্যাডমিশন স্টাইলে পড়তেছো। আচ্ছা, এখানে আছে আমাদের কোষ চক্র এবং ইন্টারফেসের কথা। কোষ চক্র এই
এটার ইংলিশ নাম হচ্ছে সেল সাইকেল। সেল সাইকেল কিভাবে গঠিত? কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন, এই তিনটা কাজ যে চক্রের মাধ্যমে গঠিত তাকে বলা হয় সেল সাইকেল। সেল সাইকেলটা প্রস্তাব করেন কে? বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক। হাওয়ার্ড এবং পেল্ক কোষ চক্রের প্রস্তাব করে থাকেন। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 100 ট্রিলিয়ন কোষ থাকে। তো এখানে যেহেতু কথাটা আসলো, আমি এখানে আনুষঙ্গিক যেসব ইনফো আছে সেসব ইনফোটাও এখানে কভার করে দিই একসাথে, যে 100 ট্রিলিয়ন কি আছে? 100 ট্রিলিয়ন কোষ আছে। 1000 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে। ওকে ফাইন। তারপরে 100 বিলিয়ন নিউট্রোফিল আছে। নিউট্রোফিল আছে। আর নিউট্রোফিলের পাশাপাশি আর কি আছে? নি দিয়েই মনে রাখবা, নিউরন থাকে। এছাড়া 100 মিলিয়ন লিম্ফোসাইট থাকে। ওকে ফাইন, নেক্সটে যাব তাইলে। কোষ চক্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের মাইটোসিস, মানে মাইটোসিস যে ফেজটা আছে এম ফেজ, আর আরেকটা হচ্ছে ইন্টারফেজ। ঠিক আছে? তো পরীক্ষায় কিন্তু এইটা আমাদের এমসিকিউতে বেশ ভালো আসে। এমসিকিউতে এই চিত্রটা বেশ ভালো দেয়। আচ্ছা, তারপরে কথা হলো এমসিকিউ তো বুঝলাম ভাই, কিন্তু এই যে সময়গুলো, এগুলা কি লাগবে? হ্যাঁ, সময়গুলো অবশ্যই লাগবে। প্রথম কথা হচ্ছে ইন্টারফেসটাই হচ্ছে দীর্ঘদশা, সেখানে 90 থেকে 95% সময় কাটে, আর এম ফেজের মধ্যে থাকে 5 থেকে 10%। এখানে আবার ইন্টারফেসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, জি1, এস, জি2। জি1 হচ্ছে 30 থেকে 40%, এস হলো 30 থেকে 50% এবং জি2 হচ্ছে 10 থেকে 20%। সো আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার হয়েছে। দেন নিচের দিকে দেখবা, এই চিত্র পড়লে কিন্তু মোটামুটি আমাদের সবকিছু হয়ে যায়। ওকে ওকে তারপরে এখানে আমাদের অভ্যন্তরীণ উদ্দীপনা আছে। অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় সাইক্লিন সিডিকে যৌগ, আর বাহ্যিক উদ্দীপনা দিয়ে থাকে গ্রোথ ফ্যাক্টরগুলা। ফাইন, নিচের দিকে যাব। এখানে লাস্ট একটা ইনফো আছে, যে এটা যদিও তুমি অধ্যায় 6 এর মধ্যে পড়বা, জুলজি অধ্যায় 6, যে কিডনি থেকে কি তৈরি হয়? এরিথ্রোপয়েটিন তৈরি হয়। আর কি কি হরমোন তৈরি হয় একসাথে মনে রাখবা? পিয়া তৈরি হয়। পিয়ারে, পি ফর প্রোস্টাগ্ল্যান্ডিন, এ ফর ই ফর আর কি, ই ফর ইরিথ্রোপয়েটিন, আর এ ফর এনজিওটেনসিন। সো এই হচ্ছে আমাদের কিডনি থেকে কি কি হরমোন তৈরি হয়। এটা হচ্ছে একটা সাইড ইনফো, এমনিতেই বইয়ের মধ্যে লিখে রাখছে তাই বলছি। তারপরে যাব ইন্টারফেজের মধ্যে আমরা বেসিক্যালি প্রবেশ করতে চাই। ইন্টারফেজ অবস্থায় নিউক্লিয়াসকে আমরা বিপাকীয় নিউক্লিয়াস বলে থাকি। তারপরে কথা জি1 দশা। তো যেহেতু জি1 এর পরে এস আছে, এস এর পরে জি2 আছে, জি2 এর পরে এম আছে, এম এর পরে আবার জি1 আছে, তার মানে জি1 দশা। ঠিক আছে? জি1 দশা থেকে এস দশায় যাইতেও পারে, নাও যেতে পারে, কারণ জি1 তো আমাদের ইন্টারফেজের প্রথম দশা। ধরো কোনো একটা কোষ বিভাজন এমনে গেল, হইল, আবার নতুন কোষ, এরকম ভাবে একটা কোষ তো বিভাজিত হইতেছে, হওয়ার পরে কোনো এক পর্যায়ে গিয়ে সে স্টপ হয়ে যাবে, অথবা ওই কোষটা এমনভাবে ডিফেক্ট থাকতে পারে যে সে কোষ বিভাজিত হইতেছে না। সো সে জি1 থেকে জি0 উপদশার মধ্যে প্রবেশ করবে। ফাইন, তো জি0 যদি হয়ে থাকে, দেন আমরা এখান থেকে কি বলতে পারি, যে সেই দশা থেকে অর্থাৎ জি0 থেকে সে আর কখনোই ফিরে আসতে পারবে না, আমৃত্যু ওইটার মধ্যেই রয়ে যাবে। সো আমৃত্যু জীবাণু পর্যায়ে আবদ্ধ হয়ে যায় কে? এইটা জীবাণ দশা থেকে। তারপরে কথা হচ্ছে এই জীবাণ দশার মধ্যে আর কি পড়া যায়? আর পড়া যায় হচ্ছে সিডিকে এর কথা। সিডিকে এর সাথে যুক্ত হয়ে সমগ্র প্রক্রিয়ার গতি ত্বরান্বিত ও নিয়ন্ত্রণ করে। তারপরে সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। আর এখানে আর কি কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়, আরএনএ তৈরি হয়, ডিএনএ রেপ্লিকেশনের উপাদানগুলো তৈরি হয়ে থাকে। সো এর পরবর্তীতে যেহেতু এস, তোমাদের সামনে যেরকম ভাবে এইচএসসি পরীক্ষা, সেম ভাবে এরও সামনে কিন্তু এস পরীক্ষা। এস মানে হচ্ছে আমাদের সিনথেসিস দশার যে ডিএনএ রেপ্লিকেশন, সেই ডিএনএ রেপ্লিকেশনের জন্য ডিএনএ সিনথেসিস করা।
সো এর জন্য আমার কি লাগবে, উপাদানগুলো লাগবে। সেই উপাদানগুলো কোথায় প্রস্তুত করতে হয়, এই জীবাণু দশার মধ্যে প্রস্তুত করতে হয়। প্রোটিন, আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশনের উপাদানসমূহ এখান থেকে তৈরি হয়। নেক্সট, কোষ চক্র থেকে এখানে আমাদের ওভারঅল একটা ওভারভিউ দেওয়া আছে যে আমরা কোনটার পরে কোনটা পড়তে যাব। সো আমরা ইতিমধ্যে জীবাণুটুকু পড়ে ফেলছি। এরপরে আমরা পড়ব এস দশা সম্পর্কে, তারপরে পড়ব জি2 সম্পর্কে, এরপরে জি2-র পরে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস। এভাবে আমরা ডে বাই ডে চ্যাপ্টারটা সিকোয়েন্সটা আগাবো। তো জি1 দশা সম্পর্কে আমরা পড়ে ফেলছি অলরেডি। এবার আসো এস দশা সম্পর্কে। এবং এস দশা থেকে তোমার এখানে দুইটা জিনিসই পড়ার আছে। একটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, আর ডিএনএর সাথে কোন প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন বাইন্ড করে থাকে। দ্যাটস ওয়াই ডিএনএ এবং হিস্টোন। তাহলে এই হচ্ছে আমরা এস দশা থেকে পাইতে পারি, ডিএনএ এবং হিস্টোন সংশ্লেষিত হয় এখান থেকে। তারপরে যাব জি2-র ক্ষেত্রে, জি2 দশা। এবং জি2 দশা থেকে আমরা কি কি পেয়ে থাকি, জি2 দশা থেকে আমরা পেয়ে থাকি এটিপি, এমপিএফ। এমপিএফ মানে হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আমরা যে বলি এখানে আমাদের জি1 থেকে এসে যাচ্ছে, এস থেকে জি2 তে যাচ্ছে। সো এখানে একটা ফ্যাক্টর লাগে, যে ফ্যাক্টরের নাম হচ্ছে এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তো এই ফ্যাক্টরটা আমাদের কি কাজ করে, এই ফ্যাক্টরটা আমাদের এস থেকে জি2-র মধ্যে ডিরেকশনটা নিয়ে যায়। তারপরে কথা হচ্ছে এখানে আমাদের আর কি লাগে, এখানে হচ্ছে আমাদের সেন্ট্রোজোমের বিভাজন ঘটে, সেন্ট্রোজোমের বিভাজন ঘটে। তাহলে সেন্ট্রোজোম যদি বিভাজিত হয় কোথায় হবে, এই যে আমাদের জি2 দশার মধ্যে। যদি জিজ্ঞেস করে আমাদের সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় কোথায়, তখন কিন্তু আনসার মেটাফেজ হবে। সো এখানে একটু সাবধান অবলম্বন করতে হবে, যেটা কি হবে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম মানে কি, সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার। ফাইন, নেক্সটে যাব কোষচক্রের নিয়ন্ত্রক। কোষচক্রের নিয়ন্ত্রক হচ্ছে আমাদের সাইক্লিন প্রোটিন এবং সিডিকে। তো সাইক্লিন ডি, ই, এ, বি চারটা আছে, এর মধ্যে ডি ফর মনে রাখবা ডিরেকশন। সো ডি থেকে ডিরেকশন, তাহলে জি1 থেকে এস, এস থেকে জি2, এরকমভাবে ডিরেকশন পরিচালিত করে কে, আনসার হচ্ছে ডি। তারপরে কথা হলো ই, ই ফর মনে রাখবা ইকুইপ, তাহলে কোষকে প্রস্তুত রাখে, প্রস্তুত মানে হচ্ছে ইকুইপ। ওকে ফাইন। সাইক্লিন এ, এ থেকে কি পড়বা, রেপ্লিকেশন সক্রিয় এবং ত্বরান্বিত করে। তো সক্রিয় এবং ত্বরান্বিত করে, এ ফর অ্যাক্সেলারেশন, এ ফর অ্যাক্টিভেশন, তাইলে তো হয়ে গেল অ্যাক্সেলারেশন। ফাইন, নেক্সট সাইক্লিন বি। বি থেকে তেমন কিছু মনে নাই, মানে মনে রাখার মতো কোনো টেকনিক নাই, বাট তুমি যদি তিনটা পেয়ে যাও, এও পাইছো, ডিও পাইছো, ইও পাইছো, তাহলে বাকি যেটাই থাকে সেটা কি আনসার হবে, বি হবে আনসার, এমনিতেই বলা যায়, তাই না? নেক্সটে যাব আমরা, এখানে একটা অনেক কথাবার্তা হাবিজের ইতিহাস লিখে রাখছে, সেটা বাদ। তো তোমরা চাইলে একাডেমিকের জন্য এই পৃষ্ঠা বাদ দিতে পারো। নেক্সটে যাব জীবনে কোষচক্রের গুরুত্ব তাৎপর্য। এখানে প্রথমে এম ফেজের কথা লেখা আছে, এবং এম ফেজ মানে হচ্ছে মাইটোটিক ফেজ। এই পৃষ্ঠা থেকে আসলে তোমার জ্ঞান অর্জন করার মতো আলাদা কিছু নাই। তারপরে যাব ইন্টারফেজ এবং এম ফেজের মধ্যে পার্থক্য, এবং এখানে আমাদের 4 নাম্বার যে পয়েন্টটা আছে, 4 নাম্বার পয়েন্টটাই পরীক্ষার জন্য লাগবে, বাকিগুলো তুমি এমনিতেই জানতা, তাই না? তারপরে যাব মাইটোসিস সম্পর্কে, এবং মাইটোসিসের মধ্যে দুইটা ধাপ আছে, একটা হলো কেরিওকাইনেসিস আর একটা হলো সাইটোকাইনেসিস। কেরিয়ন মানে নিউক্লিয়াস, দ্যাটস ওয়াই নিউক্লিয়াসের যে বিভাজন তাকে বলা হয় কেরিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের যে নিউক্লিয়াস তাকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে কেরিওকাইনেসিস, সাইটোকাইনেসিস দুইটা মিলে হচ্ছে মাইটোসিস। আর কেরিওকাইনেসিস যেটা আছে, কেরিওকাইনেসিসের মধ্যে আবার ধাপ আছে 5টা, যেমন প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তো ফার্স্ট অফ অল আছে আমাদের কাছে প্রোফেজের কথা। ফাইন, প্রোফেজ হচ্ছে আমাদের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, আর প্রোমেটাফেজ হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন পর্যায়, মানে সবচেয়ে স্বল্প স্থায়ী পর্যায়, ঠিক আছে? তাহলে প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, প্রোমেটাফেজ হচ্ছে সবচেয়ে স্বল্প স্থায়ী পর্যায়। স্বল্প স্থায়ী আই থিঙ্ক লেখা আছে, ইয়েস, স্বল্প স্থায়ী পর্যায় হচ্ছে আমাদের প্রোমেটাফেজটা। নেক্সটে যাব, এখানে প্রথমে অনেক কথাবার্তা লেখা আছে, বাট তুমি যদি এগুলাকে এমসিকিউ হিসাবে ধরে ইগনোর করা শুরু করো, তাহলে কিন্তু তুমি এই অধ্যায় সম্পর্কে খুব একটা ভালো আইডিয়া রাখো না। এই অধ্যায় থেকে কিন্তু এগুলা চিত্রসহ একদম ডিরেক্ট রিটার্ন হিসেবে আসে। সো এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা যে ধাপ আছে বা প্রত্যেকটা যে পর্যায় আছে, উপদশা আছে, এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু আমরা মনে রাখতে হবে, মানে ভালো মতো মনে রাখতে হবে যেন পরীক্ষা তুমি ডেলিভারি দিতে পারো, কারণ এইচএসসি পরীক্ষা কিন্তু এগুলা রেগুলারলি আসে, ঠিক আছে? তাহলে সিকিউ,
তারপর এখানে কিছু কথা আছে, সব কথা এখানে একটু বলে নিই। যেমন এখানে আমাদের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে লেখা আছে, আর এতটুকুই মোটামুটি হইলেও চলবে। তারপরে এখান থেকে কি আছে, প্রাণীকোষের সেন্ট্রিওল থেকে স্পিন্ডল তন্তুর সৃষ্টি হয়, উদ্ভিদ কোষের সৃষ্টি হয় মাইটোকন্ড্রিয়া থেকে। তো স্পিন্ডল তন্তু এরা সৃষ্টি হয় কোথায়, সেন্ট্রিওল থেকে। তাহলে আমরা এটা হচ্ছে কি স্পিন্ডল তন্তু, তাহলে স্পিন্ডল যন্ত্র কোথায় সৃষ্টি হয়, স্পিন্ডল যন্ত্র কোথায় সৃষ্টি হয়, স্পিন্ডল তন্তু থেকে, তাই তো, স্পিন্ডল তন্তু থেকে স্পিন্ডল যন্ত্রের সূচনা ঘটে। তারপরে যাব প্রো মেটাফেজের মধ্যে। প্রো মেটাফেজের মধ্যে এখানে কি তৈরি হয়, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের মধ্যে যে তন্তুগুলো লাগানো থাকে তাকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু, এবং আর কি নাম আছে, ট্র্যাকশন ফাইবার। আরও কি নাম আছে, ক্রোমোজোমাল তন্তু। আরও কি নাম আছে, মোটামুটি আমাদের এগুলাই হচ্ছে তন্তুর নাম। ওকে ফাইন। আচ্ছা, তারপরে আমরা বলতেছিলাম যে প্রোমেটাফেজ যে ধাপটা আছে সেই ধাপের মধ্যেই কিন্তু কি দেখা যায়, সেই ধাপের মধ্যেই বিষুবীয় অঞ্চল আছে, একটা মেরু অঞ্চল আছে। তো বিষুবীয় অঞ্চল যেটা থাকে সেখানের মধ্যে বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর, বিষুবীয় অঞ্চল। এখন কথা হচ্ছে আমাদের প্রাণীকোষের স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে সেন্ট্রিওল ধূমেরুতে অবস্থান করে, এবং মেরু থেকে এস্টার তন্তু বিচ্ছুরিত হয়। সো এই যে আমাদের প্রোমেটাফেজ ধাপে স্পিন্ডল যন্ত্র যেটা আছে সেই স্পিন্ডল যন্ত্রটা এস্টার তন্তু বিচ্ছুরিত করে। ফাইন। তো এখানে আমাদের প্রোমেটাফেজ আছে আর এখানে মেটাফেজ আছে। প্রোমেটাফেজ আর মেটাফেজ এসব চিত্র আমি পরে আলাদা করে আঁকার জন্য ক্লাস নিব, বাট তার আগে এখানে দেখো প্রোমেটাফেজের ক্ষেত্রে কি হয়, এখানে লুপ্তপ্রায় নিউক্লিয়ার এনভেলপ, লুপ্তপ্রায় নিউক্লিওলাস এগুলো দেখা যায়, কিন্তু এরকমভাবে ছিটাফোটা কিছু নাই, এখানে একদম স্পষ্ট আছে। তারপরে কথা, এখানে দেখো আমাদের যে ক্রোমোজোমগুলো আছে ক্রোমোজোমগুলো সবগুলা বিষুবীয় অঞ্চলে নাই, এটারে বলা হয় বিষুবীয় অঞ্চল, এগুলাকে বলা হয় মেরু অঞ্চল। ঠিক আছে, এটার ক্ষেত্রে এটা হচ্ছে মেরু, এগুলো হচ্ছে মেরু, মাঝখানে হচ্ছে বিষুবীয়। তো এই যে বিষুবীয় অঞ্চল সবগুলা ক্রোমোজোম কিন্তু বিষুবীয় অঞ্চলের মধ্যে আছে। তো এটাও একটা পার্থক্য। এখন এখান থেকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ এবং মেটাফেজের মধ্যে। প্রোফেজের ক্ষেত্রে কি দেখা যায়, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। সো নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে, তাহলে ঘটতে থাকে অথবা শুরু হয় যদি লিখে দেয় তাহলে আনসার হবে প্রোফেজ। তারপরে ঘটতে থাকে শুরু হয়ে গেল, এছাড়া কি বলা যায় যে বিলুপ্ত হয়ে যায়, তাহলে আনসার হবে প্রোমেটাফেজ। যদি লিখে দেয় যে বিলুপ্ত থাকে তাহলে আনসার হবে মেটাফেজ। তাহলে এটা হচ্ছে প্রোফেজ, এটা প্রোমেটাফেজ এবং এটা হচ্ছে মেটাফেজ। আই থিঙ্ক ইউ ক্লিয়ার। নেক্সটে যাব, এই যে বিষুবীয় অঞ্চল বলতে কোনটারে বোঝায়, দুই মেরুর মধ্যবর্তী যে স্থানটা আছে সেটাকে বিষুবীয় অঞ্চল বলে। ফাইন। তো এরপরে আছে কি, বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলা হয়। এই যে আমাদের ক্রোমোজোমগুলো আগে এখানে ছিল, এবার এটা হচ্ছে এখানে গিয়ে এখানে চলে আসছে, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে চলে আসছে। বিষুবীয় অঞ্চলের দিকে ক্রোমোজোমগুলা গমিত হওয়ার জন্য যে প্রসেসটা সেটাকে বলা হয় আমাদের কি, মেটাকাইনেসিস। আই থিঙ্ক মেটাকাইনেসিস এই সংজ্ঞাটা পারবা, পরীক্ষার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, ক মার্কের প্রশ্নের জন্য। আচ্ছা, তারপরে কথা, মেটাফেজ আর অ্যানাফেজ, যদি মাইটোসিস থেকে কোনো স্পেসিফিক জিনিস আসে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেটাফেজ আর অ্যানাফেজ। রিজন কি, কারণ মেটাফেজটা বলা যায় মোটামুটি এটা মধ্যবর্তী অবস্থা, এবং এই দশার মধ্যে আমরা ক্রোমোজোমগুলোকে দেখতে পারি। সো ক্রোমোজোমগুলোকে মোটা, খাটো এবং স্পষ্ট অবস্থায় দেখা যায় মেটাফেজ। ঠিক আছে, এখানে দুইটা জিনিস ঘটে, একটা হচ্ছে কনডেনসেশন আর একটা সুপার কোয়েলিং, দুইটা আলাদা কিছু না। কনডেনসেশন এবং সুপার কোয়েলিং আলাদা কিছু না, সুপার কোয়েলিং এর কারণেই কনডেনসেশনটা হয়ে থাকে। তো সুপার কোয়েলিং হচ্ছে প্রসেস, আর কনডেনসেশন হয় এই যে ক্রোমোজোমটা যে মোটা হয়ে গেল, খাটো এবং মোটা হয়ে গেল, এটাকে বলা হয় কনডেনসেশন। কোন প্রক্রিয়ায় হয়, সুপার কোয়েলিং। সুপার কোয়েলিং মানে কি, অতিমাত্রায় পেঁচানো, অনেক বেশি পেঁচানোর কারণে এটা খাটো এবং মোটা হয়ে গেছে। আচ্ছা, বিলুপ্তির কথা অলরেডি বলে ফেলছি আমি,
এবং এই পর্যায়ে আমরা ক্রোমোজোমের সংখ্যা, আকার, আকৃতি নির্ণয় করা যায়। আমরা আমাদের বইয়ে যে দেখি বিভিন্ন সংখ্যা, যে অমুকের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা এত, এটা আমরা নির্ণয় করি কখন? এই মেটাফেজ দশায় এসে। সো এটা ইম্পর্টেন্ট। আর লাস্ট কথা, এইটা এমসিকিউর জন্য 100% ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে যদি ধরো 10টা প্রশ্ন আসবে এমসিকিউতে, তাহলে এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে এটা, সেন্ট্রোমিয়ারে বিভক্তি ঘটে কখন? আনসার হচ্ছে মেটাফেজ। তবে সেন্ট্রোমিয়ারে বিভক্তি ঘটলেও ক্রোমোজোমগুলো কিন্তু আলাদা হয় না, ক্রোমাটিডগুলো কিন্তু আলাদা হয় না, অর্থাৎ আমাদের তখনও ক্রোমাটিড এখানেই থাকে। এটা একদম শেষ পর্যায়ে এসে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয় এবং তারপরে ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যায় কখন? অ্যানাফেজে আইসা। তো পরীক্ষার জন্য মেটাফেজ আর অ্যানাফেজ কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট প্লাস প্লাস। আচ্ছা, তাহলে সেন্ট্রোমিয়ার বিভক্তি ঘটছে কোথায়? আনসার হচ্ছে মেটাফেজ। পূর্ণ বিভক্তি ঘটে কোথায়? আনসার হচ্ছে অ্যানাফেজ। ঠিক আছে, এটা যদি পূর্ণ বিভক্ত হয়ে যায় তাহলে কি হবে? ধরো এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম ছিল, ওকে, তো সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হয়ে গেছে, এই বরাবর বিভক্ত হয়ে গেছে, তাহলে দুইটা ক্রোমোজোম আলাদা হয়ে যাবে না? দুইটা ক্রোমোজোম যদি আলাদা হয়ে যায় তখন ইন দ্যাট কেস কি ঘটবে? দুইটা অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হবে। তাহলে এটা একটা ক্রোমাটিড ছিল, এটা একটা ক্রোমাটিড ছিল। এখন যেহেতু সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে গেছে, দুইটা ক্রোমাটিড আলাদা হয়ে গেছে এবং অপত্য ক্রোমোজোম এ পরিণত হয়েছে। অপত্য ক্রোমোজোম এদের নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়। ফাইন। এখন এতটুকু তো বুঝছি যে দুইটা আমাদের আগে, যদি মানব দেহের কথা চিন্তা করো, মানব দেহে যদি আগে 46টা ক্রোমোজোম থাকে, এখন অপত্য ক্রোমোজোমের সংখ্যা কত হয়েছে? 92টা হয়েছে। তার মানে এই অ্যানাফেজ দশার মধ্যে কিছুক্ষণের জন্য ক্রোমোজোম সংখ্যা বেশি থাকে, 4n থাকে। হ্যাপ্লয়েড মানে তো 23, n ডিপ্লয়েড মানে হচ্ছে 46, 2n। এখানে তোমার 92টা থাকতেছে অপত্য ক্রোমোজোম সংখ্যা, যেহেতু 46টা ডিভাইড হয়ে 92টা হয়ে গেছে। এরপরে 92টা আবার দুই ভাগে ভাগ হয়ে যায়, একটার মধ্যে 46 যায় আর একটার মধ্যে 46 যায়। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের সেলগুলা দুইটা আলাদা আলাদা সেল তো তৈরি করতেছে, তখন 46টা আলাদা হয়ে যায়, মানে অল্প কিছুক্ষণের জন্য এখানে 92টা আছে। ঠিক আছে, তো এই যে আমাদের ক্রোমোজোমগুলা, এখানে আমাদের অ্যানাফেজের চিত্র আছে, দেখো ক্রোমোজোমগুলো এখান থেকে মেরুর দিকে ধাবিত হওয়া শুরু করে। তাহলে মেরুর দিকে যখন ধাবিত হওয়া শুরু করে ক্রোমোজোমগুলা, তখন এই যে আমাদের সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী থাকে আর তার বাহুগুলো অনুগামী থাকে। কি বলবো? সেন্ট্রোমিয়ার অগ্রগামী, সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুগুলো অনুগামী। ওকে, তাহলে সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী, বাহুগুলো থাকে অনুগামী। আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে। এখন এই যে সেন্ট্রোমিয়ারগুলোর উপস্থিতির উপর ভিত্তি করে ক্রোমোজোমগুলোর বিভিন্ন শেপ হয়। যেমন ধরো এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা কি শেপ? ভি শেপড। এটা কি শেপড? আমরা এরকম ভাবে বেশ কিছু শেপে ভাগ করতে পারি। সো এই শেপগুলো হচ্ছে VLJI আকৃতির, VLJI। তো এটার মিনিং কি? V ফর মেটাসেন্ট্রিক, L ফর সাবমেটাসেন্ট্রিক, J ফর অ্যাক্রোসেন্ট্রিক এবং I ফর টেলোসেন্ট্রিক অক্ষরের মতো দেখায়। এরপরে আমাদের হচ্ছে মেরুর কাছাকাছি যখন যায় এই ক্রোমোজোমগুলা, তখনই ক্রোমোজোমগুলা আমাদের মেরুতে কাছাকাছি পৌঁছানো পর্যন্তই অ্যানাফেজ পর্যায়টা চলতে থাকে, এরপর থেকে টেলোফেজ শুরু হয়। সো আমি যদি আবার রিকল করি কি ঘটতেছে এখানে, ফার্স্ট অফ অল আমাদের আগের ধাপে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়েছিল, এই ধাপে আইসা সেন্ট্রোমিয়ারগুলো একটা থেকে দুইটা হয়ে গেছে এবং এর ফলে যেটা হয়েছে যে আমাদের ক্রোমোজোমগুলা আলাদা হয়ে গেছে। ক্রোমাটিড ছিল যেখান থেকে, সেখানে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়েছে। তো পরীক্ষায় যদি জিজ্ঞেস করে অপত্য ক্রোমাটিড সৃষ্টি হয় কখন, আনসার কি হবে? অপত্য ক্রোমাটিড সৃষ্টি হয় প্রোফেজে। অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয় কখন, আনসার হবে অ্যানাফেজ। আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, তারপরে কোথায় যাব? এখানে আমাদের বিভিন্ন ধরনের শেপ তৈরি করে, VLJI আকৃতির হয়ে থাকে এবং ক্রোমোজোমগুলা, এই যে অপত্য ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমগুলা মেরুর দিকে ধাবিত হওয়া শুরু করে এবং সেক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী থাকে, বাহুগুলা অনুগামী থাকে। আই থিঙ্ক এতটুকু যদি বুঝে থাকো, অ্যানাফেজ এটা লিখে দিয়ে আইসো।
নেক্সট হচ্ছে টেলোফেজের কথা। আমরা প্রোফেজে যেটা পড়ছি তার উল্টাটা, বিপরীতভাবে উল্টাটাই হচ্ছে টেলোফেজ বা অন্তঃপর্যায়। তো এখানে কি ঘটে, ক্রোমোজোমগুলোর মধ্যে হাইড্রেশন ঘটে, অর্থাৎ জলযোজন ঘটে। ক্রোমোজোমগুলো ক্রমশ সরু এবং লম্বা হতে থাকে, অস্পষ্ট থাকে। তারপরে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। প্রোফেজে যা ঘটছিল এখানে তার হুবহু উল্টাটা ঘটতেছে। আগে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যাচ্ছিল, এখন নিউক্লিয়ার এনভেলপ আবার পুনরাবির্ভাব ঘটতেছে। আগে নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যাচ্ছিল, এখন নিউক্লিওলাস পুনরাবির্ভাব ঘটতেছে। ফলে দু মেরুতে দুইটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। তাহলে দুইটা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়ে গেল, আমাদের ক্যারিওকাইনেসিস কিন্তু শেষ। ফাইন, ক্যারিওকাইনেসিস শেষ। এখানে এইসব কি হাবিজাবি লিখছে এগুলো মনে রাখার দরকার নাই, আমরা তো অলরেডি মনে রাখছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম, এতক্ষণ পর্যন্ত আমরা 5টা স্টেজের নাম পড়লাম, যে 5টা হচ্ছে ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ। তাহলে এবার কি পড়তে হবে, সাইটোকাইনেসিস প্রসেসটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো টেলোফেজ পর্যায়ে যখন শেষ হয়ে যাবে, প্রায় টেলোফেজ পর্যায়ে শেষ পর্যায়ে সাইটোকাইনেসিস আরম্ভ হয় এবং উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে কোষ প্লেট আর কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে। এখন ভাই, উদ্ভিদ কোষে না হয় কোষ প্লেটের সৃষ্টির মাধ্যমে ঘটে থাকে, প্রাণী কোষে কিভাবে ঘটে? প্রাণীর ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের খাঁজ সৃষ্টির মাধ্যমে, গর্ত খাঁজ সৃষ্টি হয়, খাঁজ সৃষ্টির মাধ্যমে গর্ত দিয়ে ভিতর দিকে ঢুকে যায়। তো এখানে আমাদের কি আছে, এটা না, এটা হচ্ছে আমাদের উদ্ভিদের ক্ষেত্রে ছবি, এটা হচ্ছে উদ্ভিদের ছবি। প্রাণীদেরটা কি বইয়ে আছে? না, বইয়ে নাই। তো নর্মালি কি অবস্থা ছিল, ধরো এরকম একটা সেল ছিল, এটার এদিকে হচ্ছে নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে, এদিকে নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে, হঠাৎ করে একটা খাঁজ সৃষ্টি হয়, খাঁজ সৃষ্টি হয়, ভিতর দিকে গর্ত ঢুকে যায়, আলটিমেটলি সেলগুলো আলাদা হয়ে যায়। আর এখানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্লেট সৃষ্টি হয়, কোষ প্রাচীর সৃষ্টি হয়, কোষ প্লেট সৃষ্টি হয়, কোষ প্রাচীর সৃষ্টি হয়। এটা কিন্তু তুমি অধ্যায় 1-এর মধ্যে পড়ছো না, যে কোষ প্লেট কিভাবে সৃষ্টি হয়। টেলোফেজ পর্যায়ে শেষের দিকে সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট, গোলজি বডি থেকে আসা পেকটিন মিলে গঠন করে কোষ প্লেট। তাহলে এখানে কিন্তু লেখা আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট। তাহলে ফ্রাগমোপ্লাস্টটা কোথা থেকে আসে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অথবা সাইটোপ্লাজম বলতে পারো। তো সাইটোপ্লাজমের মধ্যে একটা অঙ্গাণুই তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দ্যাটস ওয়াই এটা ফ্রাগমোপ্লাস্ট বলতে পারি। আর গোলজি বডি থেকে আসা পেকটিন প্লাস গোলজি বডি থেকে আসে কি পেকটিন, সো এই দুইটা মিলে কি গঠন করে? কোষ প্লেট গঠন করে। আই থিঙ্ক ক্লিয়ার। কোষ প্লেট সৃষ্টিতে সাহায্য করে। প্রাণীর ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রের বিষুবী অঞ্চল বরাবর কোষ ঝিল্লিটি ভিতরে গর্তে নেই, ভিতর দিকে ঢুকে যায়, আরও অনেক কথাবার্তা, ফলে কোষটা দুই ভাগে ভাগ হয়ে যায়। প্রোটিন, অ্যাক্টিন এবং মায়োসিন কোষ ঝিল্লির খাঁজ সৃষ্টিতে সহায়তা করে। আশা করি এতটুকু পর্যন্ত যা বলছি তোমাদের ক্লিয়ার হয়েছে। সো আমি যদি ফুল ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসটা আবার রিপিট করি, প্রথমে কি ঘটছে, আমরা প্রোফেজ দশাটার কথা চিন্তা করি। প্রোফেজ দশায় জলবিয়োজন ঘটে, যার ফলে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে আরও বেশি কুণ্ডলিত হতে থাকে, খাটো মোটা হওয়া শুরু করে। এখানে স্পিন্ডল তন্তুর আবির্ভাব ঘটে। এছাড়া নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন এগুলা বিলুপ্ত হওয়া শুরু করে। সিডিকের ফসফোরাইলেশন হয় এবং সিডিকের কন্ট্রাকশনের কারণে আমাদের এই যে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হওয়া সেটা শুরু হতে থাকে। এরপরে আমাদের দশা যেটা আসে সেটা হচ্ছে প্রোমেটাফেজ, যেটা সবচেয়ে স্বল্পস্থায়ী দশা, এবং এখানে সবচেয়ে ভাইটাল যে কাজটা সেটা হলো আমাদের স্পিন্ডল যন্ত্র, এই স্পিন্ডল যন্ত্রটা সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রটা সৃষ্টি হওয়ার পরে আমাদের প্রোমেটাফেজ দশায় নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের যে বিলুপ্তি সেটা একদম কমপ্লিট হয়ে যায়। তারপরে মেটাফেজ দশা আসার পরে মেটাকাইনেসিস ঘটে এবং এখানে আমাদের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত থাকে। আমি যে কথাগুলো বলতেছি সেগুলো পরীক্ষায় মেইনলি আসে, এবং এই দশা থেকে আমরা ক্রোমোজোমগুলোকে আকৃতি, সংখ্যা এগুলো নির্ণয় করতে পারি। মেটাকাইনেসিস ঘটে অলরেডি বলছি। এছাড়া সেন্ট্রোমিয়ারটা বিভক্তি ঘটে। অ্যানাফেজ দশার মধ্যে এসে কি ঘটলো, অ্যানাফেজ দশার মধ্যে এসে আমাদের অপত্য সেন্ট্রোমিয়ারটা আগেই ভাগ হয়ে গেছিল, এখন অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়া ক্রোমোজোমগুলা মেরু অভিমুখে রওনা দেওয়া শুরু করছে সেন্ট্রোমিয়ারকে অগ্রগামী রেখে, এবং বিভিন্ন শেপ হয়ে থাকে VLJI, যেগুলোর মিনিং যথাক্রমে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ফাইন। টেলোফেজ দশার মধ্যে প্রোফেজে যা ঘটছিল তার উপর উল্টাটা ঘটে। ক্রোমোজোম আস্তে আস্তে লম্বা হওয়া শুরু করে, তারপর হচ্ছে চিকন মানে সরু হওয়া শুরু করে, জল যোজন ঘটে, এবং এখানে আবার নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটে। তাহলে এটুকু আশা করি বুঝতে পারছি। তারপরে সাইটোকাইনেসিস ঘটছে, এবং সাইটোকাইনেসিসটা ঘটে থাকে টেলোফেজ পর্যায়ে যখন শেষ হয় তখন, একদম শেষ পর্যায়ে। তো
উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসটা ঘটে কোষ প্লেট এবং কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে। এক্ষেত্রে সাইটোপ্লাজম থেকে আসে ফ্রাগমোপ্লাস্ট আর গোলজি বডি থেকে আসে পেকটিন, এই দুইটা মিলে কোষ প্লেট গঠন করে প্রাথমিকভাবে। তারপরে কোষ প্লেট থেকে কোষ প্রাচীর তৈরি হওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয় সেলুলোজ। সেলুলোজের সাথে এডিশনালি আরও বেশ কিছু লেয়ার তৈরি করার জন্য এখানে লাগে আমাদের হেমিসেলুলোজ, তারপর গ্লাইকোপ্রোটিন, আরও বিভিন্ন দ্রব্য। সো এই হচ্ছে আমাদের ওভারঅল একটা সাইটোকাইনেসিস প্রক্রিয়া, এবং সাইটোকাইনেসিস আর ক্যারিওকাইনেসিসের মাধ্যমে আলটিমেটলি আমাদের শেষ হলো মাইটোসিস, কোষ বিভাজন। সো মাইটোসিস কোষ বিভাজন থেকে পরীক্ষায় আসতে পারে কি, পরীক্ষায় ওই যে ধাপগুলো আসতে পারে, মেটাফেজ আর অ্যানাফেজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেক্সট কথা, সাইটোকাইনেসিসটা সম্পর্কেও আসতে পারে। আচ্ছা, তারপরে কথা হচ্ছে আমাদের মুক্ত নিউক্লিয়ার বিভাজন। যদি কোনো ক্ষেত্রে এরকম হয় যে ক্যারিওকাইনেসিস ঘটতেছে, ক্যারিওকাইনেসিস ওকে, বাট সাইটোকাইনেসিস ঘটে না, সেক্ষেত্রে একটা সেলের মধ্যে কি অনেকগুলো নিউক্লিয়াস থেকে যাবে না? কারণ সেল তো আলাদা হয় নাই, সাইটোপ্লাজম আলাদা হয় নাই, শুধু নিউক্লিয়াসের সংখ্যা বাড়ছে, তার মানে অনেকগুলো নিউক্লিয়াস বেড়ে যাবে। এই জিনিসটাকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এবং মুক্ত নিউক্লিয়ার বিভাজনটা ডাবের পানি একটা এক্সাম্পল, ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফল। ওকে, তো যদি এটা উদ্ভিদ কোষে ঘটে থাকে সেক্ষেত্রে এটাকে বলা হয় সিনোসাইটিক সেল, আর যদি প্রাণী কোষে ঘটে থাকে তখন সেটাকে বলা হয় প্লাজমোডিয়াম। বিভিন্ন শৈবাল এবং ছত্রাকের মধ্যে এই জিনিসটা ঘটে থাকে, যেমন ভাউচেরিয়া, বট্রিডিয়াম, আর ছত্রাকের মধ্যে পেনিসিলিন। শৈবালে হচ্ছে ভাউচেরিয়া, বট্রিডিয়াম, ঠিক আছে, এগুলো বেশি কমন। ওকে, আর হচ্ছে ছত্রাকের মধ্যে পেনিসিলিন। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল। নেক্সটে যাব, ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য। এগুলো পড়বা, সিকিউতে আসতে পারে, কখর মধ্যে পার্থক্য, এগুলো আসা খুবই কমন। পরীক্ষায় কিছু প্রশ্ন না পাইলে এগুলো পার্থক্য উঠাই দেয়। সো আমরা হয়তো জানি জিনিসটা, কিন্তু পার্থক্যর পয়েন্ট হিসাবে মনে থাকে না। তারপরে যাব মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা। ফার্স্ট অফ অল, তুমি যদি লাইন বাই লাইন জাস্ট লিখে রাখো অনুচ্ছেদের মতো, পরীক্ষায় মার্ক বেশি পাবা না। এরকমভাবে পয়েন্ট আকারে লিখবা, কারণ শুধু এরকমভাবে লিখলেও বেশি একটা মার্ক পাবা না। তুমি এগুলোর পাশাপাশি কিছু চিত্র দিবা, ধাপের চিত্র দিয়ে লাভ নাই, তুমি এখানে হচ্ছে ইউনিক কিছু চিত্র দিবা। যেমন ধরো, আমরা যখন বলতেছি যে জাইগোট নামক একটা কোষ থেকে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী জীব দেহ গঠিত হয়, তখন তুমি প্রথমে দেহ শুক্রাণুর ছবি, ডিম্বাণুর ছবি, তারপরে দুইটা মিলে হচ্ছে আমাদের জাইগোট তৈরি করতেছে। সে একটা থেকে দুইটা হয়েছে, দুইটা থেকে চারটা হয়েছে, চারটা থেকে আটটা হয়েছে, এরপরে মরুলা হয়েছে। এরকমভাবে মরুলা, তারপরে আমাদের স্ট্রাকচার আরও আছে ব্লাস্টুলা, তারপরে এখান থেকে আলটিমেটলি ফিটাস হয়েছে। এই যে সেলগুলো আস্তে আস্তে বাড়তেছে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, প্রতি ধাপে এখানে কি ঘটতেছে, মাইটোসিস ঘটতেছে। তার মানে মাইটোসিসের নামগুলো এখানে বারবার লিখতে পারবা। অর্থাৎ এখানে তুমি ধরো একটা চিত্র দিলে, মানে এটা তো আর চিত্র হইলো না, ফ্লো চার্ট হইলো, বাট স্টিল তুমি কিন্তু টিচারকে ইমপ্রেস করতে পারবা। তারপর ধরো বংশবৃদ্ধির কথা, এককোষী সুকেন্দ্রিক জীবে মাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি ঘটে, যেমন ক্ল্যামাইডোমোনাস। তো এটা কিন্তু জাস্ট আলাদা করে একটা এক্সাম্পল। আমরা কিন্তু অ্যামাইটোসিসের মধ্যেও এরকম একটা লাইন পড়ছিলাম, তাই না? এককোষী জীবের ক্ষেত্রে অ্যামাইটোসিস ঘটে, মাইটোসিসটাও ঘটতে পারে। এক্সাম্পল কি, ক্ল্যামাইডোমোনাস। সো পরীক্ষায় কিন্তু বহুপদী হিসাবে কোয়েশ্চেন আসতে পারে যে মাইটোসিস সম্পর্কে নিচের কোনটি সত্য? এককোষী সুকেন্দ্রিক জীবে মাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি ঘটে, সত্য নাকি মিথ্যা? বহুপদী টাইপের অপশন হিসাবে থাকতে পারে। তারপরে যাব জননাঙ্গ সৃষ্টি এবং জননকোষের সংখ্যা বৃদ্ধি। জননাঙ্গ সৃষ্টি হচ্ছে আমাদের মাইটোসিসের কাজ, মায়োসিসের সাথে সম্পর্ক নাই। মায়োসিসের লাভ কি? মায়োসিসের লাভ হচ্ছে জনন মাতৃকোষ থেকে জনন কোষ সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটা? মায়োসিস। তবে জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখে কোনটা? আনসার হচ্ছে মাইটোসিস। তাহলে দুইটা কথার মধ্যে প্যাচ লাগাইও না। একটা হচ্ছে জনন কোষ, জননাঙ্গ সৃষ্টি, এটা কার? এটা হচ্ছে মাইটোসিস। জনন কোষ সৃষ্টি, এটা কার? এটা হচ্ছে মায়োসিস। ওকে, তারপরে জনন মাতৃকোষের মধ্যে কোন বিভাজন হয়? আনসার হচ্ছে মায়োসিস। আর যদি জিজ্ঞেস করে জনন কোষের সংখ্যা বৃদ্ধি,
তাহলে आंसर হবে মাইটোসিস। ওকে ফাইন। তারপরে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, এটা হইতে পারে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, এটা হলো। নেক্সটে কোথায় যাব? নেক্সটে যাব হলো আমাদের ক্রোমোজোমের সংখ্যার সমতা রক্ষা। দেখো সংখ্যার সমতা রক্ষা এক জিনিস আর সংখ্যার ধ্রুবতা রক্ষা আরেক জিনিস। সো ধ্রুবতার রক্ষা দিলে আবার হয়ে যাবে কোনটা? মায়োসিস হয়ে যাবে। এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। যদি তুমি এগুলা খেয়াল রাখো তাইলে মোটামুটি ধরো আমাদের আর পরীক্ষার জন্য ঝামেলা হবে না। এই কয়েকটা জিনিসের পরে ক্লাস করার জন্য ধরো দরকার পড়ে, বাকিগুলা তো তুমি নিজে নিজে পড়লেই বোঝা যায়। ক্ষত স্থান পূরণ, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্ষত স্থান পূরণ হয়। যখন যেখান থেকে সেলগুলো নেক্রোসিসের মাধ্যমে ধ্বংস হয়ে গেছে সেই সব সেল আবার হচ্ছে পূরণ হতে পারে কোষের মাধ্যমে। একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে মাইটোসিসের মাধ্যমে। তারপরে ক্রমাগত ক্ষয়পূরণ, পুনরুৎপাদন, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল। সো এই হচ্ছে আমাদের মাইটোসিসের গুরুত্ব। সো এখানে 11টা পয়েন্ট আছে। তুমি যদি ধরো পরীক্ষায় লিখে খুব বেশি মানে তোমার আরো সময় আছে, তখন তুমি অনিয়ন্ত্রিত মাইটোসিসের যে ভূমিকা সেটা আর একটু লিখে দিলা, তাহলে ধরো তুমি এখানে আর একটু টিচারকে ইমপ্রেস করতে পারবা। বাট তুমি যদি এটা নাও লিখো কোনো অসুবিধা নাই, এটা একটু সংক্ষিপ্ত করেও লিখে দিতে পারো। তো অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে কি হয়? প্রথম কথা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে কি হয়, এক কথায় বললে টিউমার হয়, এবং টিউমার থেকে পরবর্তীতে সেটা মেলিগন্যান্ট টিউমার হয়ে গেলে সেটাকে আমরা বলি ক্যান্সার। ওকে, ক্যান্সার কোষে সাইক্লিন সিডিকে এর নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। আমরা আমাদের সেলে P53 পাই, P53 প্রোটিন। এই P53 প্রোটিনের কাজ কি? P53 প্রোটিনের কাজ হচ্ছে সেলকে কোষ বিভাজনে বাধা দেওয়া। তাহলে ভাই লাভটা কি হইলো? কোষকে বিভাজনের হাত থেকে রক্ষা করা। কিন্তু কোষ যদি বিভাজন না হয় তাহলে তো আমাদের দেশের সমস্যা, আমাদের দেহের সমস্যা, সেল গ্রোথ হবে না, বেশি সেল তৈরি হওয়া ঝামেলা, বেশি সেল তৈরি হওয়া যাবে না। সো এখানে একটু কথা আছে যে আমরা হাইপারপ্লাসিয়া আর হাইপারট্রফি এই দুইটা জিনিস হয়তো বুঝি না, এটা একটু বুঝে নিলে আমাদের জন্য হয়তো ভবিষ্যতে কোনো না কোনো দিন বেসিক গ্রো করতে হেল্প করবে। হাইপারপ্লাসিয়া মানে হচ্ছে আমাদের সেলের সংখ্যা বৃদ্ধি, মানে সেলের অনিয়ন্ত্রিত সংখ্যা বৃদ্ধি, আর হাইপারট্রফি মানে হচ্ছে সেলের সাইজ বৃদ্ধি। ওকে, নেক্সট নেক্রোসিসের কথা। নেক্রোসিস মানে হচ্ছে পুষ্টিদ্রব্যের অভাবে। আচ্ছা, এখানে একটা কথা বাকি রয়ে গেছিল যে টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অঙ্কোজেনেসিস। অঙ্কোলজি মেডিকেলে উঠলে একটা সাবজেক্ট পাবা, সেটা হচ্ছে অঙ্কোলজি। তো এই অঙ্কোলজি কি নিয়ে আলোচনা করা হয়? টিউমার এবং ক্যান্সার বিষয়ক বিদ্যা। তো টিউমার সৃষ্টি হওয়াকে কি বলা হয়? অঙ্কোজেনেসিস। কোষ চক্র বিনষ্টকারী জিন হলো অঙ্কোজিন। যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে তাকে বলা হয় মিউটাজেন। মিউটাজেনিক পদার্থই কার্সিনোজেনিক অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী। টিউমার ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস। সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইনফো পরীক্ষার জন্য। এগুলো কিন্তু ক খ বা জ্ঞানমূলক, মানে ক অথবা এমসিকিউ এগুলাতে বেশি আসে। তারপরে নেক্রোসিস আর এপোপ্টোসিস, এই দুইটা টপিক সম্পর্কে তোমার জানতে হবে। নেক্রোসিস মানে কি? নেক্রোসিস মানে হচ্ছে সেলের অনিয়ন্ত্রিত মৃত্যু। মানে তুমি ইচ্ছা করে সেলটাকে মারো নাই, তোমার হয়তো পুষ্টির অভাব হয়েছে, অথবা তোমাকে সাপে কামড় দিছে, অথবা তোমাকে কেউ ছুরিকাঘাত করছে, যার ফলে তোমার হাত থেকে কিছু সেল মানে মৃত্যুবরণ করছে। তোমার শরীরে কিছু সেল যদি অনিয়ন্ত্রিতভাবে তোমার অনিচ্ছায় মারা যায় তাহলে সেটা হচ্ছে নেক্রোসিস। বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে যেসব কোষ মরে যায় এটা হচ্ছে নেক্রোসিস। আর এপোপ্টোসিস মানে কি? এপোপ্টোসিস মানে হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। মানে এটার মৃত্যু হওয়া দরকার, নয়তো তোমার এখানে হাইপারট্রফি তৈরি হয়ে যেতে পারে, হাইপারপ্লাসিয়া হতে পারে। ধরো একজনের ক্যান্সার সৃষ্টি হয়েছে, মানে ক্যান্সার কেন সৃষ্টি হয়? এই এপোপ্টোসিসটা না ঘটলেই তো ক্যান্সার সৃষ্টি হয়। কারণ তখন ধরো একটা সেল তৈরি হয়েছে, সে বিভাজিত হইতেই আছে অনেকগুলো বেশি হয়ে যাচ্ছে, আমার তো এত সেলের দরকার ছিল না। সো এরকমভাবে অনিয়ন্ত্রিতভাবে বিভাজন কন্ট্রোল করার জন্য এখানে আমাদের এপোপ্টোসিস একটা সুন্দর জিনিস। সো আমাদের যখন জন্ম ঘটে তখন আমাদের হাতের যে 5 আঙ্গুল আছে, 5 আঙ্গুলগুলো একটার সাথে একটা কানেক্টেড থাকে। এই মাঝখানের যে সেলগুলা, এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানের যে সেলগুলা, এই সেলগুলো এপোপ্টোসিস প্রক্রিয়ায় ধ্বংস হয়ে যায়, যার ফলে আমাদের আঙ্গুলগুলো আলাদা হইতে পারছে। সো এপোপ্টোসিসে যথেষ্ট কল্যাণ আছে, এবং এটা প্যাথোলজিক্যালও হইতে পারে বা ফিজিওলজিক্যালও হইতে পারে। মানে এটা তোমার
রোগও সৃষ্টি করতে পারে, রোগ সৃষ্টির কারণ এটা হইতে পারে, আবার এটা স্বাভাবিকভাবে হইতে পারে। তো এটাকে আমরা বলে থাকি প্রোগ্রামড সেল ডেথ, পিজিসি, প্রোগ্রাম সেল ডেথ। আচ্ছা, পিসিডি বলা যায় নাকি? না, এটাই বলা যায়, পিজিসি, প্রোগ্রামড সেল ডেথ, পিজি তারপর সি দিয়ে সেল বুঝাইছে, আর তাহলে তুমি ডিও লিখতে পারো, প্রোগ্রাম সেল ডেথ হয়ে গেল। আচ্ছা ফাইন। তারপরে মাইটোটিক ইন্ডেক্স। মাইটোটিক ইন্ডেক্স মানে হচ্ছে উপরে মাইটোসিস কোষ সংখ্যা, নিচে হচ্ছে মোট কোষ সংখ্যা। ওকে, যতটা সেল বিভাজিত হচ্ছে তার নাম্বার, নিচে হচ্ছে মোট সেল নাম্বার, এটাতে ভাগ করলে আমরা এমআই পাইতেছি। তো যদি কারোর ক্ষেত্রে এমআই বেশি থাকে তার মানে কি, তার মধ্যে সেল বেশি বেশি বিভাজিত করতেছে, তার মানে তার টিউমারের সম্ভাবনা বেশি, তাহলে এটা হচ্ছে দ্রুত বর্ধনশীল টিউমার। অ্যামাইটোসিস এবং মাইটোসিসের মধ্যে পার্থক্য, ম্যাক্সিমাম জিনিস তুমি এখান থেকে পারো, আলাদা করে বলার মতো কিছু নাই, জাস্ট একবার রিডিং দিবা। নেক্সট, মায়োসিস বা হ্রাসমূলক বিভাজন। সো হ্রাসমূলক বিভাজন এখানে কি ঘটে? প্রথম কথা হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের নামটা, সংজ্ঞাটা আগে দেখলা, দেখার পরে নিউক্লিয়াস বিভাজিত হয় এখানে 2 বার, ক্রোমোজোম বিভাজিত হয় এখানে 1 বার। এই কথাটা মনে রাখো, অনেকে পেছ লাগাই দাও যে ক্রোমোজোম 1 বার না 2 বার। তো এটা একটু ভালো মতো খেয়াল রেখে যাইবা যে নিউক্লিয়াস হচ্ছে এখানে 2 বার, ক্রোমোজোম হইলো 1 বার, ঠিক আছে? ওকে ফাইন। তো এটার নাম হচ্ছে মায়োসিস। আবিষ্কার এবং নামকরণ, আমি অন্যান্য বিজ্ঞানীর নাম তোমার এটা পড়তে বলি না, বাট এই চ্যাপ্টারে আমি বিজ্ঞানীর নাম একটু একটু পড়তে বলি, যেহেতু এটা অনুশীলনীতে আছে, কোনো একটা তো প্রশ্ন পরীক্ষায় চলে আসতেই পারে। সো ইন দ্যাট কেস পড়লে ভালো, তবে না পড়লেও খুব একটা ক্ষতি নাই। এইসব বিজ্ঞানীর সাল মনে রাখার প্রয়োজন নাই, কোনো সাল টাল বাদ, সব সাল টাল বাদ, তবে কিছু কিছু বিজ্ঞানীর নাম পড়লে ভালো, যেমন সাজবার্জারটা পড়া উচিত, ঠিক আছে? এটা অন্তত পড়ো। তারপরে কোথায় হয়, আচ্ছা কোথায় হয় সেই সম্পর্কে আলোচনা করব। সো মায়োসিসকে 3টা ভাগে ভাগ করা যায়, মানে 3 ধরনের মাইটোসিস আছে, 3টা টাইপ। একটা হচ্ছে টার্মিনাল মায়োসিস, একটা স্পোরিক মায়োসিস, আর আরেকটা জাইগোটিক মায়োসিস। আমাদের ক্ষেত্রে কোনটা হয় ভাই? আমাদের ক্ষেত্রে হয় টার্মিনাল মায়োসিস, ঠিক আছে? তো টার্মিনাল মায়োসিসটা কখন ঘটতেছে? টার্মিনাল মায়োসিসটা কখন ঘটতেছে? যেহেতু এটা উচ্চ শ্রেণীর জীবের মধ্যে ঘটে, অর্থাৎ যাদের দেহকোষে আছে 2n আর জনন কোষে আছে n, তাদের ক্ষেত্রে টার্মিনাল মায়োসিসটা ঘটে। তো ধরো হিউম্যান বডির কথাই চিন্তা করো, হিউম্যান বডির ক্ষেত্রে কি হয়? জনন মাতৃকোষ, যেটা জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ, এইসব কোষ তো মানে জনন মাতৃকোষগুলো তো আলটিমেটলি দেহ থেকে প্রডিউস হয়। সো দেহ কোষটাই আমাদের জনন মাতৃকোষ, মানে ধরো জননাঙ্গের যে কোষগুলা, এইটা সৃষ্টি হয় কিভাবে? মাইটোসিসের মাধ্যমে। জননাঙ্গটাই তো সৃষ্টি হয় মাইটোসিসের মাধ্যমে। সো জনন মাতৃকোষটা 2n থাকে, কিন্তু যখন জনন কোষটা প্রোডাকশন হবে, জনন কোষটা হয়ে যায় তখন হ্যাপ্লয়েড। জনন কোষ হয়ে যায় n। এখানে যে বিভাজনটা ঘটতেছে এটার নাম হচ্ছে টার্মিনাল মায়োসিস। আই থিঙ্ক এটা ক্লিয়ার। সো এখানে ধরো জনন কোষ সৃষ্টি হয়েছে শুক্রাণু, অপরভাবে তার ফিমেল পার্টনার থেকেও তৈরি হবে আরেকটা ডিম্বাণু, শুক্রাণু আর ডিম্বাণু মিলে জাইগোট গঠন করবে। ওকে, এবং জাইগোটটা কি হবে? 2n হবে। সেই 2n লাইফ নিয়েই তার বাচ্চা সারা জীবন চলতে থাকবে। সো এটা হচ্ছে আমাদের টার্মিনাল মায়োসিসের কথা। তাহলে বিভাজন এখানে শুধুমাত্র একবারই ঘটতেছে মায়োসিসটা। ওকে, তারপরে টার্মিনাল মায়োসিসের পরে আমরা এখানে জাইগোটিক মায়োসিস নিয়ে আলোচনা করতে পারি। জাইগোটিক মায়োসিসটা ঘটে থাকে তাদের ক্ষেত্রে যারা নিজে হ্যাপ্লয়েড, ওকে, দেহকোষটাও হ্যাপ্লয়েড, জনন কোষটাও হ্যাপ্লয়েড। জনন কোষ তো আর হ্যাপ্লয়েড ছাড়া কিছু হইতে পারে না। সো এরা জনন কোষ এখানে হ্যাপ্লয়েড ছিল, হ্যাপ্লয়েড। তো একটা মেল আর একটা ফিমেল, দুইটা মিলে যখন বাচ্চা তৈরি করছে, জাইগোট তৈরি করছে, সেই জাইগোটের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কি? হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ডিপ্লয়েড। এখান থেকে আসছে n, এখান থেকে আসছে n, আলটিমেটলি জাইগোটটা 2n হয়েছে। তারপরে সেই জাইগোটটা যখন বড় হবে, বাচ্চা তৈরি করবে, ধরো এই লোকে মানে যে বাচ্চাটা তৈরি হয়েছে তার বাবা কি? হ্যাপ্লয়েড, মা কি? হ্যাপ্লয়েড। তো মাও হ্যাপ্লয়েড, বাবাও হ্যাপ্লয়েড, ছেলে কি ডিপ্লয়েড হবে? তা তো না। তাহলে জাইগোটের ক্ষেত্রে জাইগোটটা কিন্তু 2n থাকলেও তার যে বাচ্চা, সে বাচ্চাটা কিন্তু, অর্থাৎ পরবর্তী প্রজন্ম,
এটা কিন্তু হ্যাপ্লয়েডই আছে, তাইলে জাইগোটটা বড় হইতেছে আস্তে আস্তে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এরকম ভাবে যখন হবে তখন কিন্তু ভাই ঝামেলা, পরবর্তী প্রজন্ম তো তার হ্যাপ্লয়েড হইতে হবে। সো জাইগোটটা প্রথম বিভাজনের মধ্যেই সে মায়োসিস ঘটায় দেয়, ফলে আর কোনো ঝামেলা থাকলো না, বাকিটুকু তো এটার মতোই হইতেছে। এখানে আমাদের পরবর্তী প্রজন্ম তৈরি হইতেছে আর কি, যেটা 2n হবে। কেমনে 2n হবে? এখানে একটা জনন কোষ, এখানে ধরো আরেকটা জনন কোষ, দুইটা মিলে তৈরি করছে জাইগোট। সেই জাইগোট কি 2n। তো 2n হলে তো আর এখানে সমস্যা নাই, কারণ তার বাবাও 2n, মাও 2n, তাই না? ওকে, তাহলে এখান থেকে পরবর্তী প্রজন্ম আসতেছে। জাইগোটিক বিভাজন গেল, তাহলে এটা হচ্ছে এই যে বিভাজনটা, এটার নাম হচ্ছে আমাদের জাইগোটিক মায়োসিস। আর টার্মিনাল মায়োসিসের মধ্যে সেম কাজটাই ঘটে, তবে এটা হচ্ছে স্পোর জাতীয় উদ্ভিদ যারা আছে, মানে স্পোর সপুষ্পক উদ্ভিদ, এই সপুষ্পক উদ্ভিদের মধ্যে পুংরেণু গঠনের সময় এখানে বেসিক্যালি পুংরেণু গঠন আর স্ত্রীরেণু গঠন, অর্থাৎ মাইক্রোস্পোর এবং মেগাস্পোর সৃষ্টির সময় স্পোরিক মায়োসিসটা ঘটে থাকে। টার্মিনাল মায়োসিসের মতো সেম জিনিস, এখানে আমাদের যেটা কি পুংরেণু মাতৃকোষ বা স্ত্রীরেণু মাতৃকোষ, সেখান থেকে পুংরেণু বা স্ত্রীরেণু গঠন হওয়ার সময় এই কাজটা ঘটে থাকে। সো এখানে যেখানে আমরা মাতৃকোষ বলতেছি জনন মাতৃকোষ, এখানে সেটাকে বলা হয় পুংরেণু মাতৃকোষ। এখানে যেটাকে বলতেছি জনন কোষ, এখানে সেটা পুংরেণু। ওকে, তো সেম কাজটাই ঘটে থাকে আসলে স্পোরিক মায়োসিসের ক্ষেত্রে। আশা করি পরীক্ষার জন্য তোমরা এই তিনটা জিনিস কখনো ভুলবা না। তো এটা কিন্তু অনেকে ভুল করে পরীক্ষার জন্য, বাকি চ্যাপ্টারে অন্যান্য জিনিস খুব ভালো পারে, কিন্তু এখানে এই জিনিসটা খুব একটা ক্লিয়ার থাকে না অনেকের। তো জীবনের ধারাবাহিকতা রক্ষায় মায়োসিসের অবদান। পরীক্ষায় কিছু আসার সুযোগ না পাইলে, মানে ধরো প্রশ্ন কম, বানাই দিতে হবে বেশি, অনেকগুলো প্রশ্ন করতে হবে, তখন এই টাইপের কোয়েশ্চেন আসে। মায়োসিসের গুরুত্ব পরীক্ষায় আসতেই পারে, মায়োসিসের গুরুত্ব পরীক্ষায় আসতেই পারে। তো এখানে আসলে কি লিখবা? প্রথম কথা হচ্ছে প্রজাতির ধ্রুবতা রক্ষা পায়। মানুষের বাচ্চা মানুষই হয়, মানুষের বাচ্চা মানুষই হয়। মানুষ ছিল 46, তার কাছ থেকে তৈরি হয়েছে যে শুক্রাণু, তার মধ্যে আছে 23। সেম ভাবে আরেকটা মানুষ, সেই মানুষের আছে কি আছে 23, ফলে 23 মিলে আরেকটা মানুষ যখন তৈরি করলো, বাচ্চা তৈরি করলো, সেই বাচ্চাটা হইতেছে 46, তাই না? তাহলে মানুষের বাচ্চা কি মানুষই হইতেছে, ক্রোমোজোম সংখ্যার উপর ডিপেন্ড করে। তো এই আর কি আমাদের কথাবার্তা, মায়োসিসের অবদান অনেক কথাবার্তায় লেখা আছে, একটু পড়বা, কারণ সামনে আমরা এই জিনিসটা আবার পাবো, তখন সেখানে আমি আলোচনা করব। মায়োসিসের বৈশিষ্ট্য কি? নিউক্লিয়াস 2 বার আর ক্রোমোজোম 1 বার বিভাজিত হয়। তারপরে একটা মাতৃকোষ থেকে 4টা হ্যাপ্লয়েড অপত্যকোষের সৃষ্টি হয়, এবং মায়োসিস বিভাজন কিন্তু এক ধাপে ঘটে না। এটা প্রথমে ধরো এই হচ্ছে আমাদের 2n ছিল, তার উপর ঘটছে হ্যাপ্লয়েড তৈরি হয়েছে, তাহলে এটার নাম কি? মায়োসিস 1। ওকে, তারপরে এই হ্যাপ্লয়েড থেকে আবার দুইটা তৈরি হয়েছে, এটাও n, এটাও n, এটাও n, এটাও n, এবং এখানে কি কি ঘটতেছে বেসিক্যালি? এখানে হচ্ছে মায়োসিস 2 ঘটতেছে। ওকে, সো এই হচ্ছে আমাদের মায়োসিস সম্পর্কে ধারণা। আশা করি মায়োসিস সম্পর্কে তোমরা সবাই জানো। তো এরপরে কি আছে? ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে, এগুলো যখন ক্রসিং ওভার করবে তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যাব মায়োসিস প্রক্রিয়া। তো আমরা তখন আসলে এটা নিয়ে আলোচনা করছি একটু আগে আগের স্লাইডে। মায়োসিস 2 যে পার্টটুকু ঘটে, এখানে কিন্তু হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডই আসতেছে, অর্থাৎ এই পার্টটুকুকে আমরা রিডাকশনাল বিভাজন বা সামীকরণিক বিভাজন হিসেবে বলতে পারি, তাই না? আচ্ছা, মায়োসিসের মধ্যে এখানে বেশ কিছু কথাবার্তা আছে, এগুলো তেমন একটা লাগবে না। মায়োসিস 1-এ আসো। মায়োসিস 1 বা প্রথম মায়োটিক বিভাজন। তো মায়োসিস 1-কে 4টা ভাগে ভাগ করা যায়, ওই আগের মতোই, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোমেটাফেজ নাই। ইভেন তোমরা যে মাইটোসিসের মধ্যে প্রোমেটাফেজটা পড়ো, এটাও কিন্তু হায়ার স্টাডিজে নাই। জাস্ট এখানে একটু জেনে রাখা দরকার আর কি, যে প্রোমেটাফেজ হচ্ছে মাইটোসিসের মধ্যে আমরা পড়ি, কিন্তু মায়োসিসের মধ্যে কোনো প্রোমেটাফেজ নাই। আচ্ছা ফাইন। তারপরে কথা হচ্ছে প্রোফেজ 1-এ যাব। প্রোফেজ 1-এর মধ্যে এখানে একটা ইনফো দেওয়া আছে, একবার চাইলে মুখস্থ রাখতে পারি, যাদের অবস্থা খুবই খারাপ চাইলে ভুলেও যেতে পারো, খুব একটা পরীক্ষায় আসে না কখনো। তো এখন আসো প্রোফেজ 1-এর ক্ষেত্রে আমাদের যে উপপর্যায়গুলো আছে, সেই উপপর্যায়গুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে, কারণ পরীক্ষায় এই অধ্যায় থেকে
সবচেয়ে বেশি আসে হচ্ছে ক্রসিং ওভার, এবং ক্রসিং ওভারের পরে যদি কিছু আসে তাহলে সেটা হচ্ছে মায়োসিসের ধাপগুলা। ঠিক আছে, তো কি কি ধাপ আছে দেখো, এখানে এক নজরে ধাপগুলো দেওয়া আছে, আগে প্রথমে মুখস্থ করো ধাপগুলোর নাম। লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। কারো যদি এটার জন্য মনে রাখার জন্য ছন্দ লাগে তাহলে ভাই তুমি আসলে খুব মানে নিজেকে লজ্জিত ফিল করো। 5টা জিনিস আছে, এবং এই 5টা জিনিস এমন 5টা জিনিস যেটা তুমি ইন্টারমিডিয়েট লাইফে ডে 1 থেকে পড়ছিলা। এগুলা কোনোভাবেই নেমোনিক্স দিয়ে মনে রাখতে যাবে না, তাহলে দেখবা যে তোমার পরীক্ষার আগে খালি নেমোনিক্স রিভিশন দিতে হইতেছে। সো বায়োলজি জিনিসটা কিছু জিনিস আছে ডিরেক্ট মনে রাখতে হবে। যেমন কোরোটিক স্নায়ুর ক্ষেত্রে তুমি হয়তো নেমোনিক্স দিয়ে মনে রাখতে পারো, বাট তুমি অ্যাকচুয়ালি সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায় তখন ভালো পারবা যখন তুমি নেমোনিক্স ছাড়া পারবা। এই অধ্যায়টা বায়োলজির যত অধ্যায় আছে সব অধ্যায় নেমোনিক্স ছাড়া যখন পারবা তখন তুমি অধ্যায়টা ভালো পারো। বাট কিছু কিছু এক্সাম্পল আছে নেমোনিক্স থাকলে জিনিসটা আমার জন্য সহজ হয়, তো সেসব ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, কিন্তু এত কমন টপিকে নেমোনিক্স ইউজ করবা না কোনো ক্ষেত্রে। আচ্ছা, প্রথমে লেপটোটিন, তারপর জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। সো এর গল্পটা কাইন্ড অফ এরকম, তোমরা তো এখন এইচএসসি লাইফে আছো বা মোটামুটি 18, 19, 20 বছর বয়স। তো এই বয়সের মধ্যে দেখা যায় যে আকর্ষণটা অনেক বেশি কাজ করে। তো ধরো ডে 1-এ ইন্টারমিডিয়েট লাইফে যখন উঠছো তখন থেকে তোমার কাউকে ভালো লাগতো, তুমি হচ্ছে কিছুদিন পরে তাকে ফুলের তোড়া, মানে ফুলের তোড়া না, ফুল উপহার দিলা প্রিয় মানুষকে যাকে তোমার ভালো লাগতো। আস্তে আস্তে কথাবার্তা হইতে হইতে তোমাদের মধ্যে একটা সম্পর্ক গ্রো করলো, তারপর তোমরা বিয়ে করে ফেললা, তোমরা জাইগোট তৈরি করে ফেললা। বিয়ে করছো এত পর্যন্ত রাখো। বিয়ে তৈরি করার পরে তোমাদের মধ্যে সম্পর্ক তৈরি হলো, অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হওয়ার ফলে আলটিমেটলি তোমরা কাছাকাছি আসলা। তার পরবর্তীতে তোমাদের মধ্যে কিছু আদান প্রদান হলো, হওয়ার পরে সময় কিন্তু যত যায় আস্তে আস্তে আকর্ষণটা কমতে থাকে, অ্যান্ড কমার পরে তোমাদের মধ্যে ডিভোর্সও হয়ে গেল, এবং একসময় এই সম্পর্কটা বিনষ্ট হয়ে গেল। এই যে একটা ঘটনার সিকোয়েন্স বললাম, এটাই হচ্ছে এখানে 5টা ধাপে ঘটতে থাকে পর্যায়ক্রমে। সো চলো আমরা দেখতে থাকি। প্রথমে আছে লেপটোটিন। লেপটোটিনের মধ্যে কি লেখা আছে যে বহু ক্রোমোমিয়ার দেখা যায়। এখানে একটা লাইন পাবা, বহু ক্রোমোমিয়ার দেখা যায়, আর স্পষ্ট ক্রোমোমিয়ার দেখা যায় প্যাকাইটিন দশার মধ্যে। তাহলে বহু ক্রোমোমিয়ার দেখা যায়, আর এটা স্পষ্ট হয় কখন? প্যাকাইটিন দশার মধ্যে। যে ওকে, তো এটা হচ্ছে আমি একটা এমসিকিউ তোমাকে ডাউট সলভ করে দিলাম। নেক্সটে আসো, এখানে বলা আছে বুকে বিন্যাস। আমি যে বলছিলাম ফুলের তোড়া দেয়, এই ফুলের তোড়া দিয়ে মনে রাখবা যে ফুলের তোড়া দেয় কোন দশায়? একদম প্রথম ধাপে। ভালোবাসার ফার্স্ট স্টেজ হচ্ছে ফুল দেওয়া। তো ফুলের তোড়া দিলা, সেটা হচ্ছে লেপটোটিন দশা। ডান। প্রাণীকোষে ক্রোমোসোমের এটাকে পোলারাইজড বিন্যাস ঘটে। আচ্ছা ঠিক আছে, প্রাণীকোষে পোলারাইজড বিন্যাস ঘটে, খুবই ভালো কথা। সো আমি যেটা বললাম বুকের কথা, এটা কার ক্ষেত্রে? প্রাণীর ক্ষেত্রে। যদি উদ্ভিদের ক্ষেত্রে সেম কাজটা ঘটে তখন তাকে বলা হয় সিনজেনেসিস। সিনজেনেসিস। ওকে ফাইন, এটা মোটামুটি আমাদের গেল। নেক্সটে যাব জাইগোটের ক্ষেত্রে। জাইগোটের মধ্যে কি আছে ভাই? আমি বলছিলাম যে ফুলের তোড়া দেওয়ার পরে তোমরা কাছাকাছি হইছো, শেষ পর্যন্ত তোমাদের বিয়ে হয়েছে। সো বিয়েটা ঘটে থাকে এই জাইগোটিনের মধ্যে, এবং বিয়ে তো একটা প্রসেস। এই বিয়ে যে প্রসেস, সেই প্রসেসের নাম হচ্ছে সিনেপসিস। ক্রোমোজোমের ক্ষেত্রে সেটাকে সিনেপসিস বলা হয়। বিয়ের পরে তোমরা কি হবা? কাপল হবা। সেই কাপলের নাম কি? বাইভ্যালেন্ট। তাহলে এইটা থেকে তোমার যদি সবকিছু ভুলে যাও তাও 2টা কথা মনে রাখতে হবে, যেখানে যে প্রসেসটা, সেই প্রসেসটার নাম সিনেপসিস, সিনেপসিসের মাধ্যমে যা ঘটে তার নাম হচ্ছে বাইভ্যালেন্ট। এরপরে লাস্ট আরেকটা কথা, সেটা হচ্ছে সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটে। ওকে, এখন কথা হচ্ছে বাইভ্যালেন্টের সংখ্যা মাঝে মধ্যে নির্ণয় করতে দেয়। ধরো তোমার কাছে ক্রোমোজোম আছে 8টা, তাহলে বাইভ্যালেন্ট কয়টা হবে ভাই? এটা কি শিখানো লাগে? 8 জন মানুষের মধ্যে কয়টা কাপল তৈরি হওয়া সম্ভব না? এই যুগে আসলে অনেক কিছু সম্ভব, এই যুগে 8টার মধ্যে 12টা রিলেশন হওয়া সম্ভব, বাট যদি তুমি বাস্তব কথা বলো তাহলে কি হবে? 4টা
বাইভ্যালেন্ট তৈরি হবে, কারণ প্রতি দুইটা ক্রোমোজোম মিলে একটা বাইভ্যালেন্ট তৈরি করতেছে। ফাইন, নেক্সটে কোথায় যাব? সিনঅ্যাপসিসের কথা শেষ। এখান থেকে আরও বাকি যা কিছু আছে সেগুলো মিলে হয়তো ধরো সৃজনশীলে লেখার জন্য 2-1 লাইন হয়তো বাড়াইতে পারো, একই লাইনে একটু এক্সটেন্ড করা, কিন্তু টপিক এর বাইরে কিছু নাই। নেক্সটে যাব, প্যাকাইটিন। প্যাকাইটিনের ক্ষেত্রে এখানে বেশ কিছু কথা আছে। প্রথম কথা হলো টেট্রাড গঠিত হয়। টেট্রাড গঠিত হয়, কিভাবে টেট্রাড গঠিত হয়? আমরা তো বাইভ্যালেন্ট পর্যন্ত পড়ছি, তো বাইভ্যালেন্টের মধ্যে কি আছে? দুইটা সেন্ট্রোমিয়ার আছে, দুইটা ক্রোমোজোমের দুইটা সেন্ট্রোমিয়ার আছে, আর 4টা ক্রোমাটিড আছে। তো এটা একটা ক্রোমাটিড, এটা আরেকটা ক্রোমাটিড, এটা আরেকটা ক্রোমাটিড, এটা আরেকটা, কি দিলাম এটা আরেকটা ক্রোমাটিড। তো এই হচ্ছে আমাদের 4টা ক্রোমাটিড। এখন এই 4টা ক্রোমাটিড রে একসাথে কি বলা হয়? কি বলে? টেট্রাড বলা হয়। 4টা ক্রোমাটিডকে একসাথে টেট্রাড বলা হয়। ফাইন, এখন এই ক্রোমোজোমগুলোর মধ্যে যেহেতু বিয়ে হয়ে গেছে, এবার কাছাকাছি আসার পালা। সো এদের মধ্যে একটা সম্পর্ক ঘটে, এদের দৈহিক সম্পর্ক ঘটে। তো এখানে নন সিস্টার ক্রোমাটিড যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে মানে এর সাথে এর কোনোদিনই সম্পর্ক ঘটবে না, সম্পর্ক ঘটবে এর সাথে এর দুইটা সেপারেট ক্রোমোজোম, যেটাকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। তো দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, যেমন এইটার সাথে যদি ঘটতে হইতো তাহলে আপন ভাই বোনের সাথে তো কিছু হয় না। তো এটার সাথে এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, আর এটার সাথে এটা নন সিস্টার ক্রোমাটিড, এটার সাথে এটা হলো আমাদের সিস্টার ক্রোমাটিড। তাহলে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিছু বিনিময় ঘটে, এটাকে কি বলা হয়? কায়াজমা বলা হয়। এবং কায়াজমার এখানে এক্স আকৃতির শেপ দেখা যায়, আমরা একটু পরে দেখব। এবং যে প্রসেসটা ঘটে তার নাম হচ্ছে ক্রসিং ওভার। তো ক্রসিং ওভার কোথায় ঘটে? কায়াজমাতে ঘটে। তো তার টার্মগুলো যদি তুমি খেয়াল রাখতে পারো যে কোন দশার মধ্যে কি ঘটতেছে, তাইলে তো মোটামুটি এনাফ এইচএসসি পরীক্ষার জন্য। সো আমরা এতটুকু পর্যন্ত আগাইতে পারলাম। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ দেখা যায়। নেক্সট, তাহলে এটা তো পড়লাম। নেক্সটে কি পড়বো? ডিপ্লোটিন। আমরা কিন্তু প্যাকাইটিন পড়ছি এবং পুরা সবগুলোর মধ্যে ধরো এতগুলা দশা পড়ছো তুমি, ফুল চ্যাপ্টারে এত কিছু পড়ছো, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন জিনিসটা ভাই? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাকাইটিনের আমাদের ক্রসিং ওভারটা। সো ক্রসিং ওভারের স্টেপগুলো কিন্তু পরীক্ষার জন্য লাগবে, সেটা আমরা সামনে পড়ব। নেক্সটে যাব, এখানে আছে ডিপ্লোটিন। ডিপ্লোটিনের মধ্যে বেশ কিছু কথা। প্রথম কথা হলো বিকর্ষণ শুরু হয়, যেহেতু সম্পর্ক ভালো, তো আস্তে আস্তে মানে যখন কিছুদিন সময় গেছে তখন কিন্তু সম্পর্ক আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করছে। তো এখানে বিকর্ষণ ঘটা শুরু করে, বিকর্ষণ ঘটে। বিকর্ষণ থেকে পরবর্তীতে এক সময় এদের সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরে, সেই ফাটলটার নাম হচ্ছে লুপ। তো এদের মধ্যে শেষ পর্যন্ত কি হয়? লুপ সৃষ্টি হয়। ওকে, তো লুপ এখানে 90 ডিগ্রি, 180 ডিগ্রি কথা লেখা আছে, এত কিছু মনে রাখার দরকার নাই। আচ্ছা, তুমি যদি চাও তাহলে মনে রাখতে পারো, অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, তারপরে কথা হলো এখানে আমাদের আর যেমন এটা কিছু না, ইয়ার জিজ্ঞেস করতে পারে যে বিকর্ষণটা কোথায় শুরু হয়? প্রথমে সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণটা প্রথমে অ্যারাইজ করে, সেন্ট্রোমিয়ার থেকে পরে আস্তে আস্তে এক্সটেন্ড করে ক্রোমাটিডের মধ্যে। আচ্ছা ফাইন, তাহলে ডিপ্লোটিন গেল। নেক্সট হচ্ছে ডায়াকাইনেস, যেখানে ডিভোর্স হয়ে যাবে, শেষ পর্যন্ত সবকিছু আমাদের বিলুপ্ত হয়ে যায় এবং প্রাণীকোষে সেন্ট্রিওল মেরুতে পৌঁছায়। তো এই হচ্ছে আমাদের ওভারঅল কথাবার্তা। এটা পরীক্ষা তেমন এটা আসে না, পরীক্ষা আসে মেইনলি জাইগোটিন আর প্যাকাইটিন। বেসিক্যালি প্যাকাইটিনটাই পরীক্ষায় সবসময় আসে। ওকে, চিত্রগুলা, তো চিত্রগুলো পরীক্ষার জন্য লাগবে। এখন পরীক্ষার জন্য আমরা যেসব চিত্র লাগে সেসব চিত্রের জন্য আলাদা একটা ক্লাস নিব, এই জন্য আর এখানে বেশ কিছু ডিসক্রাইব করতেছি না। বাট এখানে দেখো, এই যে আমাদের কালো আর সাদা মিলে গেছে, কালো আর সাদা কিন্তু আলাদা আলাদা করে আঁকতে হবে। মানে এখানে তোমার কলম দিয়ে একটা আঁকবা, পেন্সিল দিয়ে একটা আঁকবা। ছবি কিন্তু এক কালারের কলম মানে শুধু পেন্সিল দিয়ে এটা আঁকলে তুমি কিন্তু ফুল মার্ক পাবা না, 0 পাবা, 0। যদি শুধু পেন্সিল দিয়ে আঁকো বা শুধু কলম দিয়ে আঁকো এই মায়োসিসের কোনো চিত্র, তাহলে তুমি পরীক্ষায় 0 পাবা। আলাদা আলাদা করে আঁকতে হবে, ঠিক আছে? ফাইন, তো চিত্র কীভাবে আঁকতে হয় টেনশন নিও না, পরীক্ষার আগে আমরা হচ্ছে ক্লাস নিয়ে নিব যদি সুস্থ থাকি ইনশাল্লাহ। মেটাফেজ 1, মেটাফেজ 1-এর মধ্যে কি লেখা? যে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। আর তুমি মাইটোসিসের মেটাফেজের মধ্যে কি পড়ছিলা? সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়।
তাহলে এটা হচ্ছে আমাদের পার্থক্য কার সাথে, ভার্সেস মাইটোসিস। সেন্ট্রোমিয়ার এখানে বিভক্ত হয় না। খুবই গুরুত্বপূর্ণ কথা। আরেকটা জিনিস, ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হয়। তো ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হয় কোন দশায়? আনসার হচ্ছে মেটাফেজ 1। খুবই গুরুত্বপূর্ণ কথা। তুমি কিন্তু এখানেও লুপের কথা পাইছিলা। এখানে কার মধ্যে ঘটে? কায়াজমাটার মধ্যবর্তী অংশে লুপের সৃষ্টি হয়, কায়াজমাটার মধ্যে। আর এখানে কি ক্রোমোজোমের মধ্যে লুপের সৃষ্টি হয়। তাহলে পরীক্ষায় যদি ডিরেক্ট এই লাইনটা দেয়, তুমি কি দিবা? মেটাফেজ 1 দিবা না প্রোফেজ 1 দিবা? মেটাফেজ 1 দিবা। এটা আমি আমার নিজের এনডিসির যে টেস্ট পরীক্ষা ছিল সেখানে ভুল করছিলাম, তো এই জন্য তোমাদেরকে একটু রিমাইন্ডার দিলাম। তারপরে কথা হচ্ছে এখানে আর কিছু লাগবে না, মোটামুটি একটু জানা থাকলে মোর দেন এনাফ। বাকিটুকু তুমি মাইটোসিস তো পড়ছো, মাইটোসিসের মেটাফেজ 1 এর মধ্যে যা ঘটতো তার সাথে মিলাই দিবা। ওকে, তারপরে যাবো অ্যানাফেজ 1 এর মধ্যে। অ্যানাফেজ 1 এর মধ্যে কি হয়? আগে যেরকম ভাবে 46টা থেকে 92টা হয়ে যেত কিছুক্ষণ সময়ের মধ্যে অ্যানাফেজে, এখানে যেহেতু সেন্ট্রোমিয়ার বিভক্ত ঘটে নাই, সেন্ট্রোমিয়ার যেহেতু বিভক্ত ঘটে নাই, তার মানে অ্যানাফেজের মধ্যে সেন্ট্রোমিয়ার তো বিভক্ত ঘটে নাই, তাহলে অপত্য ক্রোমোজোমও সৃষ্টি হবে না, একটা থেকে দুইটা হবে না। তাহলে 46 থেকে 92টা তো হবেই না, 46টার মধ্যে 46টা থাকবে, আবার পরবর্তীতে এগুলো আবার বিভক্ত হয়ে যাবে, তাই না? 46 থেকে 23 হয়ে যাবে, 23। এই জন্যই হচ্ছে আমাদের মায়োসিস 1 এর পরে ক্রোমোজোম সংখ্যা 23 থাকে। কেন 23 থাকে? এই সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয় না দেখেই। এই সেন্ট্রোমিয়ার বিভক্ত না হওয়ার কারণে আমাদের ক্রোমোজোমগুলো আলাদা হয় না, অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয় না, এবং আলটিমেটলি আমরা কি বলতে পারি? অপত্য ক্রোমোজোম যেহেতু সৃষ্টি হয়ই নাই, সুতরাং ক্রোমোজোম সংখ্যা এখানে অর্ধেক হয়ে যাচ্ছে, কারণ আলটিমেটলি এরা তো মানে দুইটা মেরুতে আলাদা হয়ে যাচ্ছে, তাই না? ওকে ফাইন, এটা হচ্ছে অ্যানাফেজ 1। আগে যদি এখানে 46টা থাকতো, তাহলে এখন এই মেরুতে আছে 23টা, এই মেরুতে আসছে 23টা। ওকে, তাহলে প্রত্যেক মেরুতে আলাদা করে 23টা আছে। তাহলে এটা যখন আলাদা একটা সেল তৈরি করে ফেলবে, এটা যখন আলাদা একটা সেল তৈরি করে ফেলবে, তো এখানে আছে কয়টা? 23টা, এখানে আছে কয়টা? 23টা। তার মানে মায়োসিস 1 এর ফলে আমাদের আলটিমেটলি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পেয়ে যাচ্ছে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পেয়ে যাচ্ছে। ফাইন, অ্যানাফেজ 1 শেষ। তারপর টেলোফেজে লাস্টে কি হয়? কিছুই ঘটে না। ওই মাইটোসিসের টেলোফেজে যা ঘটতো এখানেও তাই ঘটে, এখানে আমাদের ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যায়, ঠিক আছে? টেলোফেজ 1 এখানে হাবিজাবি অনেক কথাবার্তা লিখছে, তবে এখানে কোষ প্লেট সৃষ্টি হইতেও পারে, কোষ প্লেট সৃষ্টি নাও হতে পারে, খাঁজ তৈরি করে আলাদা হতে পারে। সো পরীক্ষার জন্য এটা আসলে রিটেনে তেমন একটা আসে না, এটা তুমি চাইলে স্কিপও করতে পারো। ওটা মাইটোসিসের টেলোফেজে যা শিখছিলা, এখানে টেলোফেজে হুবহু সেম জিনিস, হুবহু সেম জিনিস লিখে দিলেও কোনো সমস্যা নাই। জাস্ট আমি যেসব পয়েন্টের জন্য আলাদা আলাদা করে মার্ক করতেছি, শুধু ওই পয়েন্টগুলো মনে রাখো, বাকিটুকু মাইটোসিসে যা শিখছো ওইগুলাই লিখে দিবা। তারপরে ইন্টারকাইনেসিসের কথা, ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস, এখানে কি ঘটে দেখো। এটার সাথে ইন্টারফেজের কি ডিফারেন্স? আমরা তো প্রোফেজের মানে মাইটোসিসের ওখানে ইন্টারফেজ নামে একটা জিনিস শিখছিলাম, এখানে ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস এটা তো ঘটে। তো এটার মধ্যে কি ডিফারেন্সটা ঘটে? আগে যখন আমরা ইন্টারফেস পড়তাম তখন ডিএনএ প্রতিলিপন ঘটতো, ডিএনএ প্রতিরূপ সৃষ্টি হইতো। এখানে কিন্তু কোনো ডিএনএ প্রতিরূপ সৃষ্টি হয় না, এটা হচ্ছে মেইন পয়েন্ট। তবে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষিত হয়, এটা হচ্ছে সিমিলারিটি। তাহলে সিমিলারিটি হচ্ছে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষিত হয়, ডিসিমিলারিটি হচ্ছে ডিএনএ প্রতিরূপ সৃষ্টি হয় না। তাহলে পরীক্ষায় যদি পার্থক্য আসে তখন দিবা এটা, পরীক্ষায় যদি সিমিলার বা মিল দেখাইতে বলে তখন দিবা এটা। এটা কিন্তু এমসিকিউতে বা তোমার ধরো বহুপদীতে আসতে পারে। সো কোনটা পার্থক্য আর কোনটা সিমিলারিটি এটা কিন্তু জানতে হবে। এটা হচ্ছে ডিসিমিলারিটি, ডিসিমিলারিটি মানে হচ্ছে মিলে না, মিলতেছে না এরকম জিনিস, আর সিমিলারিটি মানে হচ্ছে সমতা। ওকে ফাইন, মায়োসিস 2, মায়োসিস 2 থেকে কি পড়বো? প্রথমত প্রোফেজ 2। শুনো, মায়োসিস 2 আলাদা করে পড়ার দরকার নাই, মায়োসিস 2 ইজ নাথিং বাট মাইটোসিস। ওকে, তো প্রোফেজ 2 তে কি ঘটছে? মাইটোসিসের প্রোফেজ যা ঘটছে তাই, আলাদা করে কিছু না। মেটাফেজ 2 তে, মেটাফেজ 2 তে কি ঘটে? মাইটোসিসের মেটাফেজে যা ঘটতো এখানেও তাই ঘটে, আলাদা করে কিছু না, ঠিক আছে? তারপরে অ্যানাফেজ 2, এটার মধ্যে কি ঘটে?
মাইটোসিসের অ্যানাফেসে যা ঘটছে এখানেও তাই, আলাদা করে কিছু না। টেলোফেজের মধ্যে মাইটোসিসে টেলোফেজে যা ঘটছে এখানেও তাই ঘটে, আলাদা করে কিছু না। তো আশা করি আমরা এই জিনিসটুকু বুঝতে পারছি। এটা ঘটার পরে সাইটোকাইনেসিসটা ঘটে যায়, ঠিক আছে? একটা কোষ থেকে আরেক মানে ডাবল হয়ে যাবে আর কি আলটিমেটলি। সো মায়োসিস 1 এর মাধ্যমে একটা থেকে দুইটা হয়েছে, আবার 2 এর মাধ্যমে দুইটা থেকে চারটা হইতেছে। ওকে, ফাইন। তো মায়োসিসের গুরুত্ব, এই টপিকটা যখন আমরা পড়বো অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে 4-5টা সিকিউর টপিক আছেই, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মায়োসিসের গুরুত্বটা। ওকে, আচ্ছা। তো এখানে দেখো প্রথম কথা হচ্ছে জনন কোষ সৃষ্টি। জনন কোষ সৃষ্টি হয় কোথা থেকে? জনন মাতৃকোষ থেকে। এটা তুমি জাস্ট আমি যে টার্মিনাল মায়োসিসের একটা ফ্লো চার্ট দিছি, এরকম ফ্লো চার্ট অ্যাড করে দিবা। বায়োলজিতে কিন্তু তুমি টিচারকে এক্সট্রা অর্ডিনারি বোঝানোর কোনো ওয়ে নাই, চিত্র দিতে হবে, ফ্লো চার্ট দিতে হবে, এগুলাই। ম্যাথে খেতে দেখো একদম সলিড মার্ক পাওয়া যায়, যেটা পারছো মানে 4, এটা পারো নাই মানে 0। বাট বায়োলজিতে বাইনারি মার্কিং করা ডিফিকাল্ট, এই জন্য ফুল মার্ক পাওয়াটাও ডিফিকাল্ট। সো এই ক্ষেত্রে তুমি যদি একটু ভালো ফিগার রাখতে পারো আর যদি একটু তুমি ফ্লো চার্ট অ্যাড করতে পারো, তাহলে আশা করা যায় একটা ভালো মার্ক পাবা। নেক্সট, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। ধ্রুব রাখার জিনিসটা তুমি একটু ফ্লো চার্ট দিয়ে বোঝাবা, যে 23 46 হয়েছে, 46 থেকে আবার 23 হয়েছে, বা 46 46 92 হয়েছে, 92 থেকে 46 হয়েছে। মানে তুমি একটার জন্য বোঝাইতে পারো, দুইটার জন্য বোঝাইতে পারো আর কি। তো তুমি হচ্ছে ধ্রুব সংখ্যাটা বোঝাইলা। তারপরে কথা হচ্ছে প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, যে মানুষের ক্রোমোজোম যেমন 46, তার বাচ্চার ক্রোমোজোমও 46ই হইতে হবে। 46 না হয় 92 হয়ে গেলে কিন্তু মুশকিল, তো মানুষ হবে না, অন্য কিছু হবে। আচ্ছা, প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা। বৈচিত্র্য সৃষ্টি, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। অভিব্যক্তি মানে কি? অভিব্যক্তি মানে হচ্ছে মিউটেশন। সো এই অভিব্যক্তিটা ঘটে কিভাবে? আমাদের মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে বৈচিত্র্য সৃষ্টি হয়, বৈচিত্র্য থেকেই মিউটেশনটা আসে আলটিমেটলি, একটা পরিবর্তন। তারপরে গ্যামেট সৃষ্টি এবং বংশবৃদ্ধি। তো গ্যামেট সৃষ্টি কীভাবে ঘটে? গ্যামেট সৃষ্টিটাও যেহেতু আমরা পড়ছি একটু আগে, জনন কোষ সৃষ্টি। জনন কোষ মানেই হচ্ছে গ্যামেট, এই গ্যামেট থেকে পরবর্তীতে বংশবৃদ্ধি হয়। যৌনক্রম, যৌনক্রম মানে হচ্ছে জেনেটিক অল্টারনেশন, অর্থাৎ তুমি একবার হ্যাপ্লয়েড স্টেজে আসো আর একবার ডিপ্লয়েড স্টেজ। এটা একটু তুমি ফ্লোচার্ট দিয়ে একটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করবা, যে ধরো তুমি হচ্ছে হ্যাপ্লয়েডে আসো, হ্যাপ্লয়েড থেকে আবার ডিপ্লয়েড হইছো, আবার ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হইছো। এখানে তুমি চাইলে মেনশন করে দিতে পারো, যেখানে হ্যাপ্লয়েড বলতে বোঝাচ্ছে জনন কোষকে। আর এটা ছিল আমাদের জনন মাতৃকোষ, এখানে তুমি অবলিক দিয়ে লিখবা জাইগোট। এই যে একটা তোমার জেনেটিক অল্টারনেশন ঘটতেছে, একবার হ্যাপ্লয়েড তো আরেকবার ডিপ্লয়েড, একবার ডিপ্লয়েড তো আরেকবার হ্যাপ্লয়েড, এভাবে আমাদের লাইফের একটা লাইফ সাইকেলে আবর্তন ঘটে। এটাকে বলতেছি আমরা যৌনক্রম। যৌনক্রম হয় কোন বিভাজনের কারণে? মায়োসিস কোষ বিভাজনের কারণে। ফাইন। তারপরে হচ্ছে মেন্ডেলের সূত্র। মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা মায়োসিস ছাড়া দেওয়া সম্ভব না। এটা যখন আমরা অধ্যায় 11 পড়বো তখন জিনিসটার সাথে আরো রিলেট করতে পারবো। তো এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু আছে সেগুলো পড়লাম, এবার আমরা ক্রসিং ওভার সম্পর্কে পড়ব। এবং তুমি যদি একটা প্রশ্ন পড়তে যাও যে ভাই আমি হচ্ছে কোষ বিভাজন অধ্যায় পারি না তেমন একটা, আমার হচ্ছে এই অধ্যায় থেকে সাজেশন লাগবে, সিম্পলি একটাই আনসার, কোষ এখান থেকে হচ্ছে আমাদের কোষ বিভাজনের মধ্যে একটাই আনসার, সেটা হচ্ছে ক্রসিং ওভার। ইনফিনিটি লেভেলের স্টার, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ক্রসিং ওভার কার মধ্যে ঘটে? দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। আমি আগেও দেখাইছি, আবারও দেখাই, যে এটা হচ্ছে আমাদের একটা ক্রোমাটিড, এটা আর একটা ক্রোমাটিড। এই ক্রোমাটিডের সিস্টার ক্রোমাটিড। যেসব ক্রোমাটিডের মধ্যে একটা সেন্ট্রোমিয়ার থাকে সেটা বলা হয় সিস্টার ক্রোমাটিড। তারপরে এটা আর একটা ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমাটিড, এবং এটা আর একটা ক্রোমাটিড। যখন প্যাকাইটিন দশার মধ্যে আসবে, প্যাকাইটিন দশায় আসলে এইটা আর এটার মধ্যে একটা ক্রসিং ঘটে, মানে কায়াজমা ঘটে, ঠিক আছে? কায়াজমা সৃষ্টি হয়, ফলে এখানে একটা ক্রসিং ওভার সৃষ্টি হয়। তাহলে এই এই যে ক্রোমাটিড আর এই ক্রোমাটিড, এদের মধ্যে কিন্তু কোনো সেন্ট্রোমিয়ার নাই। দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলতে পারি? আমরা এটাকে বলতে পারি যে দুইটা নন সিস্টার ক্রোমাটিড। তাহলে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটবে ক্রসিং ওভার। ফাইন। এবং আমাদের বিজ্ঞানী থমাস হান্ট মর্গান, তিনি প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দিয়েছিলেন। গেল। ক্রসিং ওভারের কৌশল বা প্রক্রিয়া,
এটা পড়বা যে প্রথমে নন সিস্টার ক্রোমাটিড বরাবর একই স্থান বরাবর ভেঙে যায়। ধরো এখানে আর এখানে সংযুক্ত হবে, এই বাকি অংশটুকু এরা দুইটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। কোন এনজাইমের প্রভাবে? এন্ডোনিউক্লিয়াস এনজাইমের প্রভাবে। শেষ। তারপরে পরে জোড়া লাগে কেমনে? ধরো এইটা এবং এইটা পরস্পর বিনিময় হয় এবং বিনিময় হয়ে এইটার পার্টটুকু এখানে যায় আর এইটারটা এখানে আসে। জোড়াটা লাগে কিসের মাধ্যমে? লাইগেজ এনজাইম। জোড়া লাগানোর জন্য সবসময় লাইগেজটাই লাগে, তাই না? তো এটা হচ্ছে আমাদের দুইটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং একই সাথে একটা প্রসেস। এটাই কিন্তু প্রসেস। ওকে, এখানে ছবি দিয়ে বোঝানো হয়েছে, চিত্র এখানে এরকমভাবে চাইলে আঁকতে পারো, অথবা আর একটু ইজি করেও আঁকা যায়। এত ABCD এত কিছু লেখার দরকার পড়ে না, মানে আর একটু সহজভাবে করা যায় আর কি। জাস্ট A B আর A প্রাইম B প্রাইম এটা রাখলেই হয়। এখানে A প্রাইম B প্রাইম আর A B রাখলেও হয়। মানে তুমি যদি A B নাও দাও কোনো অসুবিধা নাই, ফাইন। ওকে, তো লাস্টে হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্ব। এটা পরীক্ষায় আসে ঘ মার্কের প্রশ্নের মধ্যে। ক্রসিং ওভারের কারণে কি কি হইতেছে? প্রথম কথা হচ্ছে ক্রসিং ওভারের কারণে যেহেতু এক ক্রোমোজোমের একটা ক্রোমাটিডের অংশ আরেক ক্রোমোজোমের আরেকটা ক্রোমাটিডের মধ্যে গিয়ে লেগে যাচ্ছে, দ্যাটস ওয়াই সকল বৈশিষ্ট্য কিন্তু সেম থাকতেছে না। অর্থাৎ জিনের কিছু বিনিময় ঘটতেছে। জিনগত পরিবর্তন সাধনের ফলে সৃষ্ট জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়। তারপরে ওই একই জিনিস ঘুরে ফিরে যে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রকরণ সৃষ্টি করা সম্ভব। তারপরে আমরা বলতে পারি জিনের অবস্থান নির্ণয় করা, জেনেটিক ম্যাপ তৈরি করা এবং জেনেটিক ভেরিয়েশন তৈরি করা। এক কথায় যত ভেরিয়েশন এবং বৈচিত্র্য আছে, ভেরিয়েশন বৈচিত্র্য নাম শুনলেই বুঝবা যেটা ক্রসিং ওভার বুঝাইছে। কোষ বিভাজন থেকে বৈচিত্র্য বুঝাইছে মানেই হচ্ছে এটা আমাদের ক্রসিং ওভার, বৈচিত্র্য সৃষ্টি করা। ধরো কি হয়, বাবা এবং মা তাদের মধ্যে থেকে হইতে পারে যে 5টা সন্তান হয়েছে, ঠিক আছে? ধরো এখানে আমি 5টা সন্তানের কথা আঁকছি, প্রত্যেকটা সন্তানের সব বৈশিষ্ট্য কি সেম হয়? সেম হয় না, বাট কিছু বৈশিষ্ট্য আসলে মিলে যায়। অনেকে বলে রক্তের টান, বা অনেকে বলে যে রক্তের সম্পর্ক দেখে এরকম হয়েছে। হ্যাঁ, এটা ট্রু। তো এখানে আমাদের যে বংশগতির একটা মিল আছে মা এবং বাবার মধ্যে, যেহেতু বারবার ক্রসিং করতেছে, দ্যাট মিনস এখানে বৈশিষ্ট্য কিছু মিল থাকবে, আবার কিছু বৈচিত্র্য সৃষ্টি হবে। সো এই বৈচিত্র্যগুলোর কথা মনে রাখতে হবে, এবং বৈচিত্র্যগুলো সৃষ্টি হয় কিসের কারণে? ক্রসিং ওভারের কারণে। লাস্টে মাইটোসিস এবং মায়োসিসের মধ্যে পার্থক্য আছে, জাস্ট এটা একটু দেখতে হবে। মাইটোসিস এবং মায়োসিসের পার্থক্য থেকে আলাদা করে পড়ার মতো হচ্ছে 9 নম্বর পয়েন্ট, 14 নম্বর পয়েন্ট এবং এখান থেকে হচ্ছে 10 নম্বর পয়েন্ট। মোটামুটি যদি এটা পড়া হয়ে যায় তাহলে আশা করা যায় তুমি অধ্যায়টা ভালো মতো পড়ছো। লাস্টে এটা জাস্ট এমসিকিউর জন্য একটা লাইন পড়তে পারো। সো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের থিওরিটিক্যাল প্রশ্ন। আমরা কিছু এমসিকিউ প্রশ্ন সলভ করি, চলো। তো অ্যামাইটোসিসের বৈশিষ্ট্যের ক্ষেত্রে এখানে দেখো কিছু পয়েন্ট আছে। জটিল মাধ্যমিক পর্যায়ে আছে, ইস্ট, এমিবা, ছত্রাক প্রভৃতিতে দেখা যায়, পরোক্ষ বিভাজন বলে কোনোটি নয়। 4টা অপশন সবসময় পড়ার চেষ্টা করবা, একটা অপশন পড়ে আনসার দিয়ে দিও না। তো দেখো প্রথম কথা হচ্ছে জটিল মাধ্যমিক পর্যায়ে কি আছে? না, জাস্ট একটা সেল ছিল, সে হচ্ছে মাঝখানে খাস সৃষ্টি হয়ে 2টা ভাগে ভাগ হয়ে গেছে। সুতরাং জটিল কোনো মাধ্যমিক পর্যায়ে নাই, এবং দ্যাটস ওয়াই আমরা এটাকে পরোক্ষ বিভাজন না বলে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে থাকি। বাট অপশন বিটা কিন্তু কারেক্ট আছে, ইস্ট, এমিবা এবং ছত্রাকের ক্ষেত্রে এটা দেখা যায়। তো এখানে আমাদের অপশন বিটা কারেক্ট। নেক্সটে যাব, সিডিকে কর্তৃক, সিডিকে মানে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, কর্তৃক প্রোটিনের ফসফোরাইলেশনের ঘটে মাইটোসিসের কোন ধাপে? অ্যানাফেজ, মেটাফেজ, প্রোমেটাফেজ, প্রোফেজ। তো এটা আনসার হবে প্রোফেজ, এটা কথা আমরা বলছি। তারপর হচ্ছে মায়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কয়বার, ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়? আমরা বারবার বলছি নিউক্লিয়াস 2বার, ক্রোমোজোম 1বার। সো এখানে 2-1 হবে আনসার। সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় কখন? সেন্ট্রোমিয়ার বিভক্তির কথা আমরা কোথায় পড়ছি? ফার্স্ট অফ অল এখানে আমরা মাইটোসিসের কথা আনবো না, কারণ এখানে অ্যানাফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 2, মেটাফেজ 2 এভাবে ভাগ করেই লিখছে। দ্যাট মিনস আমরা এখানে মাইটোসিস কোষ বিভাজনের কথা আনতে পারবো না, দুইটাই বলছে মায়োসিস কোষ বিভাজনকে কেন্দ্র করে। তো ফার্স্ট অফ অল সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় কখন? আমরা যখন পড়ছি তখন পড়ার মাঝখানে পড়ছিলাম যে লুপ সৃষ্টি হয় এবং সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না এই যে আমাদের মেটাফেজ 1-এর মধ্যে। তো মেটাফেজ 1-এর মধ্যে ঘটে না, অ্যানাফেজের সাথে তো এখানে সম্পর্কই নাই, তাহলে মেটাফেজ 2-এর মধ্যে এই সেন্ট্রোমিয়ারের বিভক্তিটা ঘটে। আর আমরা যদি এভাবে মনে না রেখে মনে রাখতে চাই যে মাইটোসিস কোষ বিভাজনের সাথে মায়োসিস 2 কোষ বিভাজনটা একদম সরাসরি মিলে যায়, তো মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে আমরা পড়ছি মেটাফেজ ধাপের মধ্যে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। সুতরাং মায়োসিসের ক্ষেত্রেও
মেটাফেজ 2 এর ক্ষেত্রে আমাদের সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হবে। ফাইন। মায়োসিসের গুরুত্ব 9 কোনটি? ক্রোমোজোম সংখ্যা, ধ্রুব রাখা, সমতা রাখা। আমি যখন পড়াইছিলাম তখন বলছি যে মাইটোসিস হচ্ছে সমতা রাখে আর মায়োসিস হচ্ছে ধ্রুব রাখে, ঠিক আছে? সো ধ্রুব রাখে এটা হচ্ছে আমাদের মায়োসিসের জন্য পারফেক্ট, কিন্তু অপশন বি এটা হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে পারফেক্ট। এটা হচ্ছে মাইটোসিসের সাথে মিলে যাবে। ওকে। ক্রসিং ওভারের গুরুত্ব কোনটি? ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয়, ভেরিয়েশন সৃষ্টি, ম্যাপ তৈরি করা, এগুলো মাত্রই আমরা পড়ছি, বেশ কয়েকটা পয়েন্ট ছিল। সো এটা কিন্তু রিটেনের জন্য পড়ে নিও, কারণ এটা কিন্তু তোমার রিটেনেও আসতে পারে ক্রসিং ওভারের গুরুত্ব কোনটি। তারপর এখানে আমাদের আছে কোষ বিভাজনে কোনো এক দশায় প্রতিটা ক্রোমোজোম আকর্ষণ তন্তুর সাথে যুক্ত হয়ে ক্রোমোজোমীয় নৃত্য প্রদর্শন করে। আবার আরেক ধরনের কোষ বিভাজনের সময় প্রতি জোড়া হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিড বিভিন্ন স্থানে ইংরেজি এক্স অক্ষরের ন্যায় যুক্ত থাকে। তো গ যেখানে লিখছে ক্রোমোজোমীয় নৃত্য, ক্রোমোজোমীয় নৃত্য এটা দিয়ে কোনটা বোঝায়? এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় প্রোমেটাফেজের ক্ষেত্রে। প্রোমেটাফেজ ধাপে আমরা ক্রোমোজোমীয় নৃত্য দেখতে পারি। সো তোমাকে প্রোমেটাফেজ এই ধাপটা চিত্রসহ বর্ণনা করতে বলছে, চিত্র দিতে হবে এবং সাথে বর্ণনাও করতে হবে। তারপরে উদ্দীপকে উল্লিখিত যে দ্বিতীয় ধরনের কোষ বিভাজনের কথা বলা হয়েছে তা জীবদেহের বৈচিত্র্য আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো সেকেন্ডটার কথা কি বলছে? এখানে হচ্ছে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক্স অক্ষরে নিয়ে দেখা যায়। এক্স অক্ষরে কি দেখা যায়? কায়াজমা। তার মানে এটা হচ্ছে আমাদের ক্রসিং ওভারের কথা বলছে, তাই তো? তো ক্রসিং ওভার সম্পর্কে আমাদের এখানে ডিসক্রাইব করতে হবে, ক্রসিং ওভারের চিত্র দিতে হবে, ক্রসিং ওভার সম্পর্কে বর্ণনা যা কিছু আছে সব কিছু, ক্রসিং ওভারের প্রসেসটাও দিবা, ক্রসিং ওভারের গুরুত্বটাও দিবা। সো আমাদের 4 মার্কের প্রশ্নটা এখানে শেষ। তারপরে উপপর্যায় এক্স, অনেক কথাবার্তা লিখছে, উদ্দীপকে ওয়াই এর কথা আসছে, যেহেতু আমরা এখানে ওয়াইটা নিয়ে সলভ করি, নন সিস্টার ক্রোমাটিড অংশ বিনিময় করে, দ্যাট মিন্স এটা আমাদের ক্রসিং ওভারটাই নির্দেশ করছে। ওকে ফাইন। লাস্ট কোয়েশ্চেন, উদ্দীপকের এম পর্যায়ের যে ধাপে মেটাকাইনেসিস ঘটে সেই ধাপটা বর্ণনা করো। মেটাকাইনেসিস ঘটে থাকে মেটাফেজের মধ্যে। ওকে। উদ্দীপকের চিত্রের এস পর্যায়ে সংঘটিত প্রক্রিয়াটি কোষ বিভাজনে আবশ্যক, বিশ্লেষণ করো। এখানে আছে জি1, জি1 এর পরে আছে এস, এরপরে জি2। তো এটা আমরা দেখতেই পারতেছি এস যে ধাপটা আছে, এস এর মিনিং কি? সংশ্লেষণ। সংশ্লেষণ ধাপে কি সংশ্লেষিত হয়? ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশনের ভূমিকাটা কোষ বিভাজনে কীরকম ভূমিকা রাখে? আমরা জানি যখন কোষ বিভাজন ঘটতেছে তখন ক্রোমোজোম আলাদা হয়ে যাচ্ছে। সো যদি ক্রোমোজোম আলাদা হইতে হয় তার মানে ডিএনএটাকে রেপ্লিকেট করে ডাবল হইতে হবে, তারপরে না আলাদা হবে। দ্যাটস ওয়াই কোষ বিভাজনে এটা ভূমিকা আছে। সো এই কথাটা তোমাকে একটু গোছায় লিখতে হবে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানটাকে আলোচনা করে। সো এই হচ্ছে আমাদের আজকের অধ্যায়টা নিয়ে ছিল কোষ বিভাজন। যথেষ্ট ছোট অধ্যায় এবং এই অধ্যায়টা আসলে সবার ফেভারিট একটা চ্যাপ্টার, কারণ আর কিছু পারে আর না পারে এই অধ্যায়টা পারে। এটা একটা আমাদের যারা খুব ভালো প্রিপারেশন নেও নাই তাদের জন্য একটা শেষ ভরসা টাইপের। সো আশা করি এই অধ্যায়টা অন্তত তোমরা খুব ভালো মতো প্রিপারেশন নিবা এবং যেসব চিত্র আছে সেসব চিত্র একটু ভালো মতো গুছিয়ে নিতে হবে। চিত্রের জন্য আলাদা একটা ক্লাস থাকবে, সেখানে আমিও গুছিয়ে দেব। আর কোন সিকিউ আসলে বিশেষ করে তোমার মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে মেটাফেজ, অ্যানাফেজ আর মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্যাকাইটিন, জাইগোটিন এবং ক্রসিং ওভার, এগুলো যদি দেখে রাখতে পারো আশা করা যায় যে অধ্যায় থেকে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি নিয়ে ম্যাক্সিমাম আউটপুট তুমি বের করে আনতে পারবা। সো সবার জন্য শুভকামনা থাকলো। আজকে পর্যন্ত